कटप्पा ने बाहुबली को क्यों मारा, তাই না? চশমা পরা বাহুবলী কাটাপ্পা বাহুবলীকে কেন মারছে আমরা জানি না, কিন্তু কাটাপ্পা স্বর্ণ ভাইয়ারে কেন মারতেছে, কি কাহিনী, এটা আমরা আজকে জানতে পারবো। কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফাউন্ডেশন ক্লাসে। স্বর্ণ স্যারের সাথে তোমাদের আজকেই প্রথম দেখা, এবং চশমা পরা বাহুবলী ফার্স্টবার দেখছো। ভাবো বাহুবলী চশমা পরে ফাইট করতেছে, একটা ঘুষি মারলো, চশমা উড়ে চলে গেল, এরকম একটা সিচুয়েশন। সেই সিচুয়েশন থেকে আমরা সবাই জয়েন করছি, সবাই ঝটপট ক্লাসে জয়েন করে ফেলো। আমি আছি তোমাদের সাথে, তোমাদের স্বর্ণ ভাইয়া, এবং আজকে বাংলা ফার্স্ট পেপারের একটা স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করব। পিছন থেকে চাকু ঢুকানো হচ্ছে, কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল, বিশ্বাসঘাতকতা নাকি এর চেয়ে বড় অন্য কোনো একটা রিজন ছিল? বাহুবলী মুভি দেখে তো আমরা জানে গেছি, এবারে একটু ভিন্ন ধর্মী চিন্তা চেতনা করার জন্যই বাংলা সাহিত্য বুঝতে গেলে আমাদেরকে কি করতে হয়, বাংলা সাহিত্যের সাথে রিলেট করে পড়তে হয়। এবং আমি স্বর্ণ ভাইয়া আই এডুকেশনে তোমাদের বাংলা সাহিত্য বোঝানোর এই দায়িত্বটাই নিব। তো যারা চেনো তারা তো চিনোই, আমার বাচ্চা কাচ্চারা তো চলেই আসতেছে সবাই ক্লাসে। ঝটপট ক্লাসে জয়েন করো এবং ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করো। যদি ভেবে থাকো যে কাটাপ্পার বাহুবলীকে মারাটা ভুল ছিল, তাহলে সেই দায়িত্ববোধ থেকে অবশ্যই অবশ্যই ক্লাসটা সবাই শেয়ার করে দেবা। ঠিক আছে, সবাই ঝটপট ক্লাসে জয়েন করো। এবং আজকে আমরা কি পড়বো, তাই না, সেটা নিয়ে তো আলোচনা করবই। এবং আজকে ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার করবা, একটা গিফট আছে তোমাদের জন্য। ঝটপট ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। এবং কি গিফট পরে আসছি, তার আগে আমরা এখন দেখি কাটাপ্পা বাহুবলীকে কেন মারলো। এটার জন্য আমাদের একটা লাইন পড়বো আমরা, পরের লাইনে যাই। সেই একটা ছবি চলতেছে, ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু বিভীষণ মানে কি? ঘরের শত্রু বিভীষণ, এই লাইনটা তো ছোট্টবেলা থেকে শুনে আসছি, একটা প্রবাদ চলে আসছে যে ঘরের শত্রু বিভীষণ। ধরো তোমার ফ্রেন্ড সার্কেলে তুমি আর তোমার বন্ধু গল্প করতেছো, এমন একটা কথা কাউকে নিয়ে একটু বিচিং করলা, কাউকে নিয়ে একটু আজে বাজে কথা বললা, ওই ফ্রেন্ডটাকে বলছো, ওই ফ্রেন্ডটা কি করছে, আরেকজনকে গিয়ে তোমাদের ভিতরের কথা বলে দিছে, তাকে আমরা কি বলবো? এ তো ঘরের শত্রু বিভীষণ ছিল, এই তো দুধ দিয়ে আমরা কালসাপ পুষছি, এরকমই ঘটনা। তাহলে বুঝতেই পারতেছো আজকে আমরা কোন দিকে যাচ্ছি। আমরা যাচ্ছি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা পড়ার জন্য। তো এই কবিতা পড়া শুরু করার আগে আর লাস্ট একবার বলি, ভাইয়া ফাউন্ডেশন ক্লাস একসাথে ক্লাস করব, তো সেজন্য অবশ্যই ক্লাসটা জয়েন করে নাও। ঠিক আছে, ঝটপট ক্লাসে জয়েন করে দাও। এই ছিল সেই রিজন আমরা কাটাপ্পা বাহুবলীর থিম নিয়ে ক্লাসটা কেন শুরু করলাম, কারণ আজকে আমরা বুঝবো একটা বিশ্বাসঘাতকতার কাহিনী কিভাবে হয়েছে। এমনিতে কবিতাটা পড়তে গেলে তো দাঁত ভাঙে যায়, এত এত শব্দ, এত এত শব্দ দিয়ে একটা কবিতা বানাইছে, ভাই এটা কি কবিতা? আজকে জাস্ট এই শব্দগুলোর অর্থ জানে পুরো কবিতার কাহিনী তোমরা জানে যাবা। শুধু জানেই যাবা না, তোমার বইয়ে নোট করেই তোমাকে বিভীষণের প্রতি মেঘনাদ আর পড়তে হবে না। তো স্বর্ণ ভাইয়ের ক্লাসে আসছো এবং খাতা কলম নিয়ে আসো নাই, তাহলে ক্লাস করার দরকার নাই। বাংলা সাহিত্য খাতা কলম ছাড়া নোট না করে বাংলা সাহিত্য পড়া হয় না। বাংলা সাহিত্যের আরেকটা নাম আছে ভাইয়া, সেটা আমি বলছি, যারা আমার কোশ্চেন ব্যাংক সমাধানের ক্লাস করছিস তাদেরকে কি বলছি, বাংলা সাহিত্যের আরেকটা নাম কি ভাই? বিজিকে, বাংলা জেনারেল নলেজ। এখানে যা লেখা থাকবে সেটাই পরীক্ষায় আসবে এবং অনেক বেশি আসবে। যারা ঢাকা ইউনিভার্সিটিকে এইম করতেছিস তাদেরকে আরো স্পেশাল ভাবে বলি ভাইয়া, যে ফাউন্ডেশন
ফাউন্ডেশনটা গড়বি একদম বেসিক থেকে প্রত্যেকটা শব্দ ধরে ধরে। ঢাকা ইউনিভার্সিটিতে এখন কিন্তু ফার্স্ট পেপারের দমদমা বেশি। বাংলায় 15টা কোশ্চেন, লিখে রাখ ফার্স্ট পেপার থেকে 8টা বা 9টা প্রশ্ন আসবে। 8 থেকে 9 মার্ক, যেখানে 0.25 মার্কের জন্য তোমার ঢাবিতে চান্স হয় না, তুমি 8 থেকে 9 মার্ক অ্যাজ ইট ইজ 100% কারেক্টলি অ্যান্সার করতে পারবা বাংলা ফার্স্ট পেপার থেকে, যদি তুমি ভালোভাবে পড়ো। আমি বুঝি না, এত বড় সিলেবাস, এত কঠিন কঠিন সাহিত্য, তারপরেও কোচিংগুলো যেই কাজটা করে তোমাদের সাথে, এইবারে হচ্ছে আসল রিভিল। তোমাদের স্বর্ণ ভাইয়া হচ্ছে কে? তোমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের পক্ষে। আর পিছন থেকে এই যে আমাদের যে প্রচলিত কোচিং ব্যবস্থাটা চলছে, তারা তোমাদের পিছন দিয়ে চাকু ঢুকানোর চেষ্টা করতেছে। এখনো তোমরা জানবা না, কিছুদিন পরে একটু আটকে যাও নানা জায়গায়, তখন বুঝতে পারবা কেন। কারণ বাংলা সাহিত্যের কোনো ক্লাস দেয় না। সিরিয়াস কথা ভাই, বলে বাংলা সাহিত্য নিজে পড়বি, বাসায় যা পড়িস বাংলা সাহিত্য। আরে বাংলা পড়ানো লাগে? যদি পড়ানো নাই লাগতো তাহলে বাংলা সাহিত্যের প্রশ্নগুলো এত স্টুডেন্ট অ্যান্সার করতে পারে না কেন? যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় প্রত্যেকটা শিক্ষার্থী বাংলা ফার্স্ট পেপারকে সহজ মনে করে, আবার পরীক্ষার হলে যায় 2-3টা অ্যান্সার না করে চলে আসে। কেন চলে আসে? কারণ এত ডিপলি তাকে কেউ পড়ায়নি। বাট এই জায়গায় এডুকেশন ডিফারেন্স। তুমি ফার্স্ট পেপারে আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে, সুফিয়ান স্যারের কাছ থেকে, সরি সেকেন্ড পেপারে সুফিয়ান স্যারের কাছ থেকে, আমার কাছ থেকে বাংলা নিয়ে যেই সার্ভিসটা পাবা, সেম সেম ক্লাস, এমনকি তার চেয়ে বেশি ক্লাস এডুকেশনে পাবা বাংলা ফার্স্ট পেপার নিয়েও। তুমি যদি অ্যাডমিশন দিতে চাও, এতদিনে কোশ্চেন ব্যাংক কিনছো, কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো কতগুলো পরীক্ষায়, ইভেন ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে এমনও গেছে যে 1 বছর 11টা প্রশ্ন বাংলা ফার্স্ট পেপার থেকে হয়েছে। তাও তোমাদেরকে কি করে, কাটাপ্পার মতো চাকু ঢুকাই দিবে, বাংলা ফার্স্ট পেপার কেউ পড়াবে না। তো এই চিন্তা অ্যাটলিস্ট তোমাকে এডুকেশনে করতে হবে না। কেন? এই যে দেখতেছো না হাইপ, এখন খালি এডুকেশন চারিদিকে চলতেছে, এই কারণেই যে আমরা কোনো সেক্টরে বাদ নাই। আর আমার পরিচয়, যারা একদম নতুন স্বর্ণ ভাইয়াকে দেখতেছো, তাদের সাথে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি বিগত 5 বছর ধরে এই বাংলা সাহিত্য, বাংলা বিশেষ ক্যাডার যারা হতে চায় তাদেরকেও পড়িয়ে আসছি, অ্যাডমিশন ক্যান্ডিডেট, এইচএসসি এর বাচ্চা কাচ্চা সবাইরাই পড়িয়ে আসছি। তো পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, তাই না? তো চলো আর কথা না বাড়াই, আমরা ডিরেক্ট পড়ায় চলে যাই। তো আমরা কিসের এই বিশ্বাসঘাতকতার কাহিনী তো শিখবো, বাট তার আগে একটু কবি পরিচিতি, মানে বাংলা তো একটু প্যারাদায়ক জিনিস আমরা জানি, খালি বই থেকে তো কোশ্চেন আসে না। কবি পরিচিতির কিছু পড়া আমরা সহজ টেকনিকে মুখস্থ করে ফেলি। এর পরের স্লাইডে যাওয়ার আগে আমি তোদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা গালি দিব ক্লাসের মধ্যে। আমি কি করব, তোদেরকে একটা গালি দিব, সো একটু ভাইয়াকে মাফ করে দিস। কিন্তু এই গালিটা দেওয়ার সাথে সাথে গালিটা দিয়েই তোদের মনে থাকে যাবে। এ পর্যন্ত মাইকেল মধুসূদন দত্ত তোমরা বুঝে গেছো। আমরা পড়বো বিভীষণের প্রতি মেঘনাদ। তো বিভীষণের প্রতি মেঘনাদ পড়তে ভাইয়া আমাদেরকে গালি দিবেন কেন? কি আবোল তাবোল কথা বলতেছেন? মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে তুমি যদি 7 সাল থেকে, যখন সিলেবাসে মধুসূদন দত্ত ছিল, 7 থেকে 18-র কোশ্চেন দেখো, সেখানে তাকে নিয়ে প্রতি বছর কোশ্চেন করতো। এবার 26-এর ফুল সিলেবাস। তো মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্রের মতো এত বড় বড় সাহিত্যিক যারা আছে, তাদের ইনফরমেশন আমাদের অনেক বেশি পড়তে হবে। তো আজকে প্রথম ক্লাস, আমি তোমাদেরকে বিভীষণের প্রতি মেঘনাদই পড়াবো, অন্য কিচ্ছু পড়াবো না। বাট একটু মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে ইনফরমেশন পড়তে হবে। তো যারা সেকেন্ড টাইমের আছিস, সকালবেলা বিভীষণের প্রতি মেঘনাদ পড়ছিস, যারা সেকেন্ড টাইমের ফাউন্ডেশন ক্লাস করতেছিস, তাদেরকে বলতেছি আরেকবার কর, ফুল রিভিশন হয়ে যাবে, আর জীবনে বিভীষণের প্রতি মেঘনাদ করতে হবে না, ঠিক আছে? ওকে, তো চলো আমরা যেখানে ছিলাম, ঠিক আছে? ওকে, তো ঝটপট খাতা নিয়ে আসেন স্যার। খাতা নিয়ে এসে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আমি আপনাদেরকে একটা গালি দেই। এই গালিটা অবশ্য মেয়েরা বেশি অফেন্ডেড হবে, আপুরা সরি, ঠিক আছে? তো কি সেটা? সেটা এই যে একটা গালি, সেই গালিটার নাম হচ্ছে মেঘনাদ ও তীব্র লেডি বিচ। মেঘনাদ ও তীব্র লেডি বিচ, এটা অনেক জায়গায় ইউজ হয়, এটা অনেকে চিনো তোমরা, অনেকে চিনো না, বাট আজকে চিনে নাও। এখন তো যারা জেনজি আছে তারা তো খুব খুশি হবে, আরে ভাইয়া তো আমাদের স্ল্যাং ইউজ করতেছে, বিচ, আরো কি কি শিট, এই টাইপের কথাবার্তা আমরা বলি। তো এই একটা গালি দিয়ে কি লাভ? এখানে আমরা মাইকেল মধুসূদন দত্তের অনেক কয়েকটা কাব্যগ্রন্থ, যেটা প্রতি বছর অ্যাডমিশনে আসে, একটা গালি দিয়ে মনে রাখতে পারবো। এটা কেমন টিচার? গালি শিখায় না,
আমি তোমাদেরকে টেকনিক শেখাই, তো এই টেকনিকটা সহজেই মনে রাখতে পারবা। মেঘনাদ ও তীব্র লেডি বিচ, মেঘনাদ ও তীব্র লেডি বিচ। এখান থেকে কাব্যগ্রন্থের নামগুলো বের করে ফেলি ভাইয়া। মেঘনাদ থেকে আসে মেঘনাদ বধ কাব্য এবং ব্রাকেটে কি মহাকাব্য। খাতা কলম বের করে ফেলেন, টেকনিক লিখে রাখতে হবে। একবার বলবো, 2 মিনিট পরে উল্টায় ফেলবা। মেঘনাদ ও তীব্র লেডি বিচ বলবো, রিভিশন দিবি না, বলবি মেঘনাদ লেডি তীব্র বিচ, তাও মনে থাকুক, উল্টাপাল্টা হয়ে যাবে। যাই হোক, তো মেঘনাদ থেকে মেঘনাদ বধ কাব্য, ব্রাকেটে লিখে রাখবা একটা মহাকাব্য। তীব্র থেকে, এই তীব্রটা অবশ্যই রস্বীকার দিয়ে লিখবা, কেননা তি দিয়ে তিলোত্তমা কাব্য, ব্রো দিয়ে ব্রজঙ্গনা কাব্য, লেডি দিয়ে দি ক্যাপটিভ লেডি, বি দিয়ে বীরাঙ্গনা, চ দিয়ে চতুর্দশপদী কবিতা বলি, চতুর্দশপদী কবিতা বলি। 1 2 3 4 5 6, আমরা 6টা কাব্যগ্রন্থের নাম মাইকেল মধুসূদন দত্তের একটা গালি দিয়ে মনে রাখলাম। এই মেঘনাদ ও তীব্র লেডি বিচ কি অবস্থা? মেঘনাদ থেকে মেঘনাদ বধ কাব্য, তারপরে কি তি থেকে তিলোত্তমা, ব্রো থেকে ব্রজঙ্গনা, লেডি থেকে দি ক্যাপটিভ লেডি, বিচ থেকে বীরাঙ্গনা, চ দিয়ে চতুর্দশপদী কবিতা বলি। ঝটপট মুখস্থ হয়ে গেল না? ঝটপট এখন মুখস্থ করে ফেলো, খাতার মধ্যে তুলে ফেলেন স্যাররা। এবং এই যে একটা টেকনিক দিয়ে আমাদের অ্যাটলিস্ট অ্যাডমিশনে মাইকেল মধুসূদন দত্তের অনেক কাব্যগ্রন্থ আছে, এই 6টা কাব্যগ্রন্থের নাম লিখে রাখো। জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি এত টাফ কোশ্চেন করে না, সেটা ঠিক, বাট সাহিত্যে হুট করে তিনি কোশ্চেন দিয়ে দেয়, তো ভরসা করতে পারি না আমার নিজের ভার্সিটিকে। তো সেটা দিয়ে দিলে অন্য ইউনিভার্সিটিও যারা এইম দেখো, তো তোমাদেরকে এভাবে তোমাদের বইয়ের বাইরে বাংলা ফার্স্ট পেপারে সাহিত্য অংশের সিলেবাস অসীম, অনেক কিছু পড়তে হবে, আমি হালকা কিছু পড়াচ্ছি। ডান? এখানে ভাইয়ের সাথে আরেকবার মুখস্থ করে ফেল দেখি। মেঘনাদ ও তীব্র লেডি বিচ, মেঘনাদ মেঘনাদ বধ কাব্য, তীব্র টি থেকে তিলোত্তমা, ব্রো থেকে ব্রজঙ্গনা, ঠিক আছে? তারপরে কি? তারপরে হচ্ছে লেডি থেকে দি ক্যাপটিভ লেডি, বি থেকে বীরাঙ্গনা, চ থেকে চতুর্দশপদী কবিতা বলি। মুখস্থ হয়ে গেছে স্যাররা? যদি মুখস্থ হয়ে যায় তাহলে ডান। আর একটু পড়াই মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে হালকা, আরো প্রেসার দিব, আয় না খালি আইসিইউ ব্যাচে আয়, তোদের পড়াশোনার চাপে রোলার কোস্টারের মধ্যে ঢুকে যাবি। সেই জায়গায় ঢুকার জন্য তো এই যে আজকে মনে হয়, ও আজকে একটা সেই পোস্ট দেখলাম, দিবস কয়টা, আজকের দিন আমাদের তথাকথিত পুরনো শোক দিবস ছিল না, এবং আজকেও সেই স্পেশাল দিন যেদিন আইসিইউ ব্যাচে ভর্তির ডেট শেষ হচ্ছে। ঝটপট ভর্তি হ, তোদেরকে রোলার কোস্টারে পিষার জন্য আমরা রেডি। কেমনে তোদের ভিতর থেকে পড়া বের করা যায়। তো যাই হোক, আমরা আমাদের মেইন পড়ায় চলে যাই, ঠিক আছে? ওকে, তারপরে আসি মাইকেল মধুসূদন দত্ত এত পপুলার কেন। এই যে আমি এত সুন্দর একটা এন্ট্রি নিলাম, বিভীষণের প্রতি মেঘনাদ পড়াবো, কিন্তু তারপরেও মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে পড়াচ্ছি, কারণ বাংলা সাহিত্যে তিনি এতই বেশি অবদান রাখছে যে বাংলা সাহিত্যের অনেক কিছু তিনি ফার্স্ট শুরু করছে। তাহলে অবভিয়াসলি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জসিমউদ্দিন, বঙ্কিমচন্দ্র, প্রমোদ চৌধুরী, এই সব মানুষগুলো হচ্ছে বাংলা সাহিত্যের লেজেন্ডারি সাহিত্যিক, এবং এদেরকে নিয়ে আমাদেরকে অ্যাডমিশনে ঝাঁঝরা মার্কা পড়াশোনা করতে হবে, কেননা তাদেরকে নিয়ে প্রশ্ন আসবেই। এক্স্যাক্ট কাকে নিয়ে আসবে জানি না, বাট আসবে, সেই জন্য রেডি থাকতে হবে। তো দেখি মাইকেল মধুসূদন দত্ত কি কি করছে। বাংলা সাহিত্যে তিনি প্রথম সার্থক মহাকাব্য রচনা করছে, নাম কি? মেঘনাদ বধ কাব্য। তো 1 নাম্বার জিনিস নোট করে ফেলো, মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যে তিনি প্রথম কি রচনা করেছে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচনা করেছেন, প্রথম প্রহসন রচনা করেছেন। ইয়েস, আমরা কাজী নজরুল ইসলামকে আমাদের বিদ্রোহী কবিতা বলি না, বাট প্রথম কার কবিতায় বিদ্রোহ প্রকাশ পেয়েছে সেটা কাজী নজরুল না। কেন? মাইকেল মধুসূদন দত্ত তার আগে জন্ম নিছে, তার আগে সাহিত্য রচনা করছে। তো প্রথম বিদ্রোহী কবি যদি বলে সেটা কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম না, সেটাকে মাইকেল মধুসূদন দত্ত। তিনি প্রথম নাট্যকার। কেন? কারণ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কি? শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠা নাটক রচনা করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক লিখেছেন, প্রথম প্রথা বিরোধী লেখক ছিলেন, প্রথম
পত্রকাব্য লিখেছেন, আধুনিকতা নিয়ে এসেছেন, আধুনিক নাট্যকার, প্রথম চতুর্দশপদী কবিতাবলী লিখছেন, প্রথম অমিত রাক্ষর ছন্দ লিখছে, কতগুলো কাজ তিনি প্রথমবার করছেন। এই জন্য মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে অনেক কিছু জানার আছে, কিন্তু আজকে যদি একেই জানাইতে যাই তোমাদের দ্বারা আর বিভীষণের প্রতি মেঘনাদ পড়া হবে না, এই সাহিত্যেরই 1 ঘন্টার ক্লাস লাগে যাবে। সো একটু ঝটপট এই জিনিসটা নোট করে ফেলো, এবং নোট করা হলে ডান লিখে ফেলো যে ভাইয়া ডান 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 লিখে ফেললে আমরা তারপরে চলে যাব আমাদের মেইন কবিতার অংশে। ঠিক আছে, ওকে, ঝটপট লিখে ফেলো, ঝটপট লিখে ফেলো, ঝটপট ক্লাসে আসো। আর ক্লাস শেয়ার করলে বলছি না, বিভীষণ তোমার সাথে যা করার করুক, কি বলো দেখি, বিভীষণ তোমাদের সাথে যা করার করুক, রিসেন্ট কোচিং সিস্টেম তোমার সাথে যা করার করুক, অ্যাটলিস্ট কি এই বিশ্বাসঘাতকতা স্বর্ণ ভাই আর এডুকেশন তোমাদের সাথে করবে না। ঠিক আছে, ঝটপট ক্লাসে চলে আসেন দেখি স্যারেরা একটু ঝটপট ক্লাসে চলে আসেন, আর ক্লাসটা বেশি বেশি শেয়ার করো। বাচ্চা কাচ্চাই তো নাই ক্লাসে, কি অবস্থা। ওকে, ঠিক আছে, ঝটপট ঝটপট। আরে ফাউন্ডেশন ক্লাস তোমাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি, তোমাদের কত ডিপে পড়তে হবে। এখন এতগুলো পড়াইতে গেলে অর্ধেক বাচ্চা দৌড়ে পালায় যাবে। আরে ভাই এত পড়ায় এরা, এরা বেশিই পড়ায়। এখন বেশি না পড়লে ভাই অ্যাডমিশনে কেউ চান্স পায় না। ওই তুই যদি কমন সিস্টেমের হইস, যে কমন দেন, সাজেশন দেন, পড়লেই ঢাবি, তাইলে হবে না ভাই। আমি চান্স পাই নাই, আমার 14 গোষ্ঠী কি আমার লাইফে দেখা কোনো পোলা পাইন ওই তোর সাজেশন আর চটি বই দেখে চান্স পায় নাই। এই চান্স পাইলে বলা যায় যে আরে আমি তো পড়ি নাই, কিন্তু ওই বেটা জানে যে ওই পড়ার জন্য দিনরাত কি পরিমাণে কষ্ট করছে। যে ঢাবিতে চান্স পাইছে সে ভিতর থেকে জানে, বাট বাইরে তো দেখাবে না। চান্স পাইলে একটু উড়নচণ্ডী ভাব থাকে না, আরে আমি তো পড়ি নাই, অল্প একটু পড়ছি, আমি সাজেশন দেখে যাবে, হয়ে যাবে, কিন্তু সে জানে সে কতটা খাটছে। তো এই বাস্তবতাটা মনে রাখবা। ঠিক আছে, তোলা শেষ, সবার ডান। তো চলো আমরা ডিরেক্ট কবিতায় চলে যাই। এখন বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা পড়তে গেলে আমি কি বলছি, জাস্ট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে শব্দার্থ। কবিতাটা এত সহজ, আজকে ভাইয়ার সাথে লাইন টু লাইন পড়লে কবিতাটা পানির মতন সোজা লাগবে। এটা জাস্ট একটা গল্প, কবিতাও না, কবিতার মধ্যে একটা খালি ঘটনা ব্যাখ্যা করছে, কিন্তু এত কঠিন কঠিন শব্দ ব্যবহার করছে যে আমরা বুঝতেই পারি না কাকে, কোথায়, কখন কি বলতেছে, কি ঘটতেছে, ডোন্ট নো। বাট এখন তুমি জানবা, কেননা আমি খাতাটা নোট করো, আগেই কবিতায় কি কি কোথায় কেমন ভাবে আছে সব জানাই দেব। প্রথমেই কবিতায় কিছু শব্দ আছে, অনুজ, রাবণী, এই টাইপের কিছু কথাবার্তা আছে, কিছু ক্যারেক্টার আছে। আমি এখন একটা কালো ব্যাকগ্রাউন্ডে যাই, আগে কবিতার থিমটা তোমাকে বুঝায় দেই। ঠিক আছে, ওকে, খাতা কলম বের করেন স্যার। আমরা প্রথমেই কবিতার একটু থিম নিয়ে আলোচনা করি। ঠিক আছে, সবাই নোট করে লেখেন থিম। তো এই যে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা আছে, আমাদের কি বিভীষণের প্রতি এই যে মেঘনাদ কবিতাটা আছে, এই কবিতাটা কি নিয়ে? এটি হচ্ছে রামায়ণের ঘটনার ভিন্ন ধর্মী ব্যাখ্যা। রামায়ণে আমরা কি দেখি, রামায়ণের কাহিনী তো আমরা ছোট্টবেলা থেকে জানছি, না জানলে জেনে রাখি যে রাম আর সীতা, তাকে রাবণ কি অপহরণ করে নেয়। এই যে ঘটনা, এই ঘটনার একটা পার্ট হচ্ছে রাবণের ছেলে মেঘনাদকে লক্ষণ অন্যায় যুদ্ধে হত্যা করে। এই ঘটনাটা নিয়েই আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ। বাট রামায়ণ পড়লে আমরা বিভীষণ, রাবণ সবাইকে ভিলেন হিসেবে দেখি, বাট মেঘনাদ বধ কাব্যে আমাদের হিরোকে জানো, মেঘনাদ, ভিলেনকেই হিরো বানায় দিছে মাইকেল মধুসূদন দত্ত। তাই এটা কি বলো দেখি, রামায়ণের ঘটনার একটা ভিন্ন ধর্মী ব্যাখ্যা, যেখানে আমরা কি, যেখানে ধর্মের ঊর্ধ্বে নীতি, নৈতিকতা ও জাত পরিচয়কে স্থান দেওয়া হয়েছে। জাত পরিচয়কে স্থান দেওয়া হয়েছে, অর্থাৎ রাম তো ভালো কাজ করছে, তাই না? রামের ভাই লক্ষণ, সেও তো ভালো কাজ করছে, সে ধর্মের জন্য, সীতার জন্য রাবণকে, রাক্ষস থেকে পৃথিবীকে মেরে ফেলতেছে, সেটা যেভাবেই মারুক, কিন্তু না তো,
একটা যুদ্ধ করবা তুমি, তোমার শত্রু যতই খারাপ হোক তাকে তুমি যখন নীতির বাইরে গিয়ে হত্যা করবা, সেটা একটা প্রশ্নবিদ্ধ না? তো এই কবিতায় ধর্মের বাইরে গিয়ে নীতি, নৈতিকতা ও জাত পরিচয়কে স্থান দেওয়া হয়েছে, যেখানে মেঘনাদের কাছে যে কি ধর্মের চেয়ে কি নীতি নৈতিকতা বড়, সেটা নীতিতে অটল থাকবে, ধর্মের জন্য কপটতা, ছল চাতুরি, বিশ্বাসঘাতকতা পাওয়া যাবে না। তো এই কবিতায় কি ফুটে ওঠে? কপটতা, ছল, বিশ্বাসঘাতকতার স্বরূপ ফুটে ওঠে। এটা কার মধ্যে? এটা বিভীষণের মধ্যে স্বরূপ ফুটে ওঠে। এই যে কথাগুলো বলতেছি, এগুলো কেন বলতেছি জানেন স্যার? কারণ এই কথাগুলোই আপনার অনুধাবনমূলক কোশ্চেন অ্যাডমিশনে দেখবেন। বিজিকের একটা স্পেশালিটি আছে, এটা আবার আইকিউ। এটাকে কি বলবো বলো দেখি? বিআইকিউ, বাংলা আইকিউ। কেন? কারণ জিকেতে কি হয়, ডিরেক্ট মুখস্থ করে, আইকিউতে একটু মাথা খাটাইতে হয়। সেম ভাবে বিআইকিউ, বাংলা আইকিউ, তুমি যা বুঝছো এখানে কি কি থিম আছে সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। কপটতা, ছল, বিশ্বাসঘাতকতার স্বরূপ ফুটে ওঠে, এবং কি এখানে হতাশা, আকুতি, অপমান, ব্যক্তিত্বের পরিচয়ও পাওয়া যায়। এটা কার ব্যক্তিত্ব? মেঘনাথের মধ্যে হতাশা, কিভাবে তার নিজের চাচা কিভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, সেই হতাশা, চাচা তুমি এগুলো বাদ দাও, আমার পথ ছাড়ো, সেই আকুতি, অনুরোধ। তারপরে কি আরো আছে? ব্যক্তিত্বের ক্রোধও আছে, অপমান, ক্রোধ। আরেকটা অ্যাড করো, অপমান, ক্রোধ ও ব্যক্তিত্বের পরিচয়ও পাওয়া যায়। ব্যক্তিত্বের পরিচয় কি পাওয়া যায়? তাহলে দেখো এই কবিতার এই চারটা হচ্ছে থিম। এই যে অনুধাবনমূলক আইকিউ অ্যান্সার করবা, তোমাদের তো মাথায় আইকিউ নাই, আছে? যদি থাকে তাহলে বুঝতে হবে সাহিত্য। খালি ওই যে বইটা রিডিং পড়ে অ্যাডমিশনে যায় হা হুতাশ করে, ভাইয়া চারটা অপশনই তো অ্যান্সার মনে হয়, আরে সবগুলোই তো অ্যান্সার ভাইয়া, কি হয় আমি দাগায় দিয়ে আসছি একটা করে, 0.5 মার্ক ধরা খাওয়া যাবে না। আমি ফ্রেমটা থেকে বের হই, দেখি তোরা কয়জন শেয়ার করছিস, নাইলে আজকে কাঠাপ্পার কাজটা আমিই করে দিব, তোদের যে গিফট দিতে চাচ্ছিলাম সেটা বাদ। ঠিক আছে? ওকে, দেখি কয়জন শেয়ার করছে ক্লাসটা, কই কই কই, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওকে, ডান 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 ডান। তোলা হইলে সবাই কমেন্টে ডি লিখে ফেলো, কমেন্টে ডি হয়ে ফেলো। এমন করে বলিয়েন না ভাইয়া, আচ্ছা বলবো না, ঠিক আছে। আর এখানে এই গল্পটা যারা হিন্দু ধর্মাবলম্বী আছো তারা খুব সহজে রিলেট করতে পারবা, কারণ তারা রামায়ণের গল্প জানে। আমরা মুসলিমরাও ছোটবেলা থেকে রামায়ণ দেখে আসছি, তাই না? বাট মুভিতে দেখছি, টিভিতে দেখছি, খুবই পপুলার ছিল, যুদ্ধের কাহিনী, ছোটবেলায় দেখতে মজা লাগতো না? আজকে আবার সেই কাহিনীটা একটু রিকল করে খুব সিম্পল ভাবে বুঝাই দেব। ওকে, ডান। ওকে, ডান। তো আমরা মানসিক দক্ষতা আইকিউ এর টেস্টটা আমাদের ডান করে ফেললাম। এবারে আসি গল্পটার কাহিনী নিয়ে। ঠিক আছে, তাহলে এই নোটটা হবে কি? কাহিনীর, ডিরেক্ট চরিত্রই নোট করি। ঠিক আছে, চরিত্রের নোটটা হবে। এবং আবারও বলছি, আমার মা আমার হাতের লেখা দেখে আমাকে ডাক্তার বানাইতে চাইছিল। আমিও ছিলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, ভয়ে মেডিকেলে পরীক্ষা দিতে যাই নাই। আমার এইচএসসি সায়েন্সের ছিল। ভাই সায়েন্সের টিচার কেমনে বাংলা পড়ায়, সে অনেক বড় কাহিনী, কোনো একদিন জানাবো তোদেরকে। ঠিক আছে? কেন? যাই হোক, বাংলা পড়াই, মেলা অনেক দিন থেকেই পড়াই, হুট করে সায়েন্সের টিচার বাংলায় আসি নাই। তো যাই হোক, সেই কাহিনী কোনো একদিন হবে। যে জায়গায় ছিলাম সেই জায়গায় মনোযোগ দিয়ে যে হাতের লেখা স্পষ্ট করে লিখতেছি, আই হোপ বুঝতে পারবি। কিন্তু ওই যে বললাম, হাতের লেখা দেখে মা ডাক্তার বানাইতে চাইছে, ডাক্তার হই নাই, সেই জায়গায় তোদের বাংলা টিচার হয়ে গেছিস, তো একটু দেখে নিস। ওকে, ঠিক আছে। তো চল চরিত্র অংশে যাই। এখানে প্রথমেই আসবে রাবণের পরিবার।
রাবণের পরিবার। এই কবিতায় অনেক কয়েকটা নাম পাবা, এই নামগুলো আসলে কখন কাকে বলছে সেটা আমাদেরকে জানতে হবে। রাবণকে, রাবণ হচ্ছে লঙ্কার যে রাজা ছিল তার নাম ছিল রাবণ। এখন এই রাবণের পরিবারে রাবণের সন্তান, সন্তান হচ্ছে আমাদের গল্পের একটা ক্যারেক্টার, সে হচ্ছে মেঘনাদ। রাবণের নিজের সন্তান হচ্ছে মেঘনাদ। তারপরে আমরা পাবো রাবণের মাকে, রাবণের মা হচ্ছে কে বলো দেখি, নিকষা, নিকষা সতী, রাবণের মাকে নিকষা। তারপর রাবণরা তিন ভাই, ঠিক আছে, রাবণরা কয় ভাই, তিন ভাই, রাবণের ভাই কত, তিন ভাই, ভাই তিনজন, রাবণ বড় বা জ্যেষ্ঠ সন্তান, ঠিক আছে। তারপরে বাকি দুইজনকে, মেজ ভাই, মেজ ভাইকে নাম হচ্ছে কুম্ভকর্ণ, মেজ ভাইয়ের নাম কুম্ভকর্ণ। এবং কুম্ভকর্ণকে নামটা শুনলেই একটা শব্দ মুখস্থ করবা ব্রাকেট দিয়ে, শুলি শম্ভু নিব, শুলি শম্ভু নিব। কাকে, মেজ ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ এবং তার নামটা পড়লেই মাথায় রাখতে হবে একটা শব্দ, শুলি শম্ভুনিব। শুলি শম্ভুনিব কাকে বলা হয়, কুম্ভকর্ণকে বলা হয়। কেন, কুম্ভকর্ণ কে আসলে, রাবণের মেজ ভাই, তার শূলপাণি অর্থাৎ তার যে ধারণ ক্ষমতা এত বেশি যে দেবতা শিবের সাথে তাকে তুলনা করা হয়, এই জন্য তার একটা নাম আছে, সেটা নাম কি, শুলি শম্ভু নিব। কার নাম, কুম্ভকর্ণের নাম। এটা একসাথে মুখস্থ রাখতে হবে, কুম্ভকর্ণ বললেই সে কি, শুলি শম্ভু নিব। ঠিক আছে, তো রাবণরা কয় ভাই, প্রথম জানলাম রাবণ বড়, মেজ ভাই কুম্ভকর্ণ, তাহলে আর কে বাকি আছে, সর্বকনিষ্ঠ, সর্বকনিষ্ঠ ভাইকে বা ছোট ভাইকে, সর্বকনিষ্ঠ ভাই হচ্ছে আমাদের বিভীষণ। সবচেয়ে ছোট ভাইকে, সবচেয়ে ছোট ভাই হচ্ছে বিভীষণ। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের এই গল্পে যে ক্যারেক্টারগুলোর মধ্যে রাবণের সাইডে, রাক্ষসদের সাইডের যে কাহিনী, সেই কাহিনীর এই কয়েকটা ক্যারেক্টারকে চিনে রাখতে হবে। যে রাবণ, রাবণের ছেলে ছিল মেঘনাদ, তার মা ছিল নিকষা, তারা তিনটা ভাই ছিল, রাবণ সবচেয়ে বড়, রাবণের মেজ ভাই হচ্ছে কুম্ভকর্ণ, আর রাবণের ছোট ভাইকে, রাবণের ছোট ভাই হচ্ছে আমাদের বিভীষণ। এই কয়েকটা একদমই মেজর ক্যারেক্টার গেল রাবণের সাইড থেকে। ঠিক আছে, ওকে, তুলা ডান, ওকে, আই হোপ ডান হয়ে গেছে। তো এই যে রাবণের পরিবার গেল, এইবারে আসব রাবণটা আসলে কে। এই কবিতায় বেশ কয়েকটা নাম পাবা, ঠিক আছে। এবার এতক্ষণ ছিল কি পরিবার, এবারে রাবণের, ডিরেক্ট রাবণের দরকার নাই, খালি রাবণকেই লেখো, ওকে। রাবণ, রাবণকে কি বলা হয়, সে হচ্ছে রাক্ষস রাজ। রাক্ষস রাজ মানে কি, আগে আমরা শুনতাম না রাক্ষস কক্ষসের কাহিনী, বড় বড় শিং, অসুর, রাক্ষস, হাম খায় নিবে। তো ওই যে ছোটবেলায় যে রাক্ষসের গল্প শোনাইতো, তো মানুষ, রাবণ কিন্তু কোনো মানুষ ছিল না, সে একটা রাক্ষসী ছিল, একটা নতুন জাত, যারা আর কি অনেক শক্তিশালী। তো এই শক্তিশালী জাতটা ছিল রাক্ষস, রাক্ষসদের রাজা ছিল কে, রাবণ। এবং তাকে আমাদের এই বইয়ে একটা নামে ডাকা হবে, সেটার নাম কি, রক্ষ শ্রেষ্ঠ। রক্ষ শ্রেষ্ঠ মানে কি, রাক্ষস কুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে, সেটা রাবণ। রাক্ষস কুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, এটা অনেক জায়গায় অনেক টিচার ভুল ব্যাখ্যা দিবে, কেউ বিভীষণ বলবে, কেউ মেঘনাদ বলবে, বাট না, রাক্ষস কুলের সর্বশ্রেষ্ঠ একজনই, সেটা রাবণ। রাক্ষস কুলের রাজা একজনই, সেটা রাবণ। ঠিক আছে, এই কবিতায় যে জায়গায় শব্দটার ব্যবহার আসছে সেটা রাবণকেই বোঝায়। ঠিক আছে, তাহলে রাক্ষস রাজা, রাক্ষস রাজ আর রক্ষশ্রেষ্ঠ কাকে বলা হয়েছে, রাবণকে বলা হয়েছে। ঠিক আছে, তো এই ক্যারেক্টারকে চিনলাম এবং এই হচ্ছে ঘটনার সূত্রপাতকারী। এই শয়তানটা যদি কি না করত, আমাদের সীতাকে অপহরণ না করত, তাহলে এই কবিতার এই কাহিনীর শুরু হইতো না,
নিজের চাচার হাতে মেঘনাদকে মরতে হইতো না। তাহলে এই যে পুরো ঘটনার সূত্রপাতকারী কোন ঘটনা, রামায়ণ ঘটনার সূত্রপাতকারী হচ্ছে একে বলা যায়। এ যখন মেইন কাহিনী শুরু হয়, এ যখন সীতাকে অপহরণ করে নিয়ে যায়, তারপরই তো যুদ্ধ, এত হানাহানি শুরু। ঠিক আছে, ওকে। তো এই জায়গায় ঘটনার সূত্রপাতকারী সে রামায়ণের সূত্রপাত করে দেয়। এই রাবণের কারণেই কি চলে যায়, নিজের ভাই তার বিপরীতে চলে যায়। কেন যায় আমরা জানবো। ঠিক আছে, তাহলে এই রাবণ ক্যারেক্টারকে আমরা চিনে ফেললাম। এখন কি অনেকেই একটু ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা আছে, বলতো ভাইয়া আমি তো ছোট্টবেলা থেকে টিভিতে রামায়ণ দেখছি, আমার এগুলো তো লাগে না, এগুলো কি বাচ্চার মতো পড়াচ্ছেন, আর একটু কঠিন পড়ান না। না, একটু ধৈর্য করে পড়ো। আমি অনেক আসতে পড়াই, কারণ সাহিত্য বোঝার জিনিস। সাইকেল চালায়, ট্রেন চালায়, আসলে সাহিত্য হয় না। তো একটু আসতে পড়াই, কেন পড়াই, এই কারণেই যে সবার মধ্যেই যাক না, তুমি একটু বেশি ভালো মনে থাকবে তোমার ইনশাল্লাহ। সো সে স্পিডটা একটু মেনটেন করো। আমি জোরে পড়াইতে চাই না, কেন, কারণ অ্যাটলিস্ট আমার ক্লাস যে করবে সে যেন সেই দিন সেই পড়াটা বুঝে যায়, এটা স্বর্ণ ভাইয়ের ডেডিকেশন। ঠিক আছে, ওকে। তারপরে চলে আসো, আমাদের রাবণ গেল, এইবারে পাবো মেঘনাদ। ভাই এর নামের শেষ নাই। এই কবিতায় যতগুলো কঠিন কঠিন নাম আছে, কঠিন কঠিন শব্দ আছে, আমরা যেগুলো পারি না, সব কার নাম, সব হচ্ছে আমাদের মেঘনাদ দাদার নাম। মেঘনাদ দাদাকে আগেই আমরা দাদা বলে ফেললাম। ও মেঘনাদ দাদা, আপনার নাম কি? প্রথমেই তার পরিচয়, রাবণের পুত্র। বিভীষণ তার চাচা, বিভীষণ তার তাত। তাত শব্দটার অর্থ এখানে আমরা জেনে যাব। তাত শব্দের অর্থ হচ্ছে চাচা। আর সে নিজে কি? ভ্রাতুষ্পুত্র শব্দের অর্থ কি? ভ্রাতৃ শব্দের অর্থ ভাই, ভ্রাতুষ্পুত্র অর্থ ভাইয়ের ছেলে। রাইট? তাহলে কি হবে বলো দেখি? বিভীষণ তার তাত বা চাচা, এবং বিভীষণের ভ্রাতুষ্পুত্র হচ্ছে মেঘনাদ। এটা লিখলাম না, এটা তোরা পারবি। ভাইয়ের ছেলে, ভ্রাতুষ্পুত্র, এই জিনিসটা মাথায় থাকবে না, গেঁথে ফেল। এই এত এত বাচ্চার মতো পড়াইতে পারবো না, ঠিক আছে? তারপরে আয়, রাবণের পুত্র, বিভীষণ তার তাত বা চাচা, তারপরে ভাই। আসলেই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ রাবণ, সবচেয়ে শক্তিশালী কে? মেঘনাদ। ইভেন রাবণের চেয়ে শক্তিশালী। অনেক পুরাণে পাওয়া যায় যে মেঘনাদ রাবণের চেয়ে শক্তিশালী ছিল, তাকে হারানো অসম্ভব ছিল। কেন অসম্ভব সেটাও আমরা জানবো, একটু পরে যাব, সব জানবো। ঠিক আছে, তো এই যে আমাদের মেঘনাদ এত পাওয়ারফুল, এই জন্য এর নামগুলো সেরকম। প্রথমেই আসে অরিন্দম। অরিন্দম শব্দের অর্থ কি? অরিন্দম বলা হয় কাকে? মেঘনাদকে। অরিন্দম বলা হয় কাকে? মেঘনাদকে। এই অরিন্দম শব্দ দ্বারা কি বোঝায়? যে শত্রুকে দমন করে, যে শত্রুকে দমন করে। তাহলে ভাইয়া, যে শত্রুকে দমন করে অরিন্দম, এই যে অরি শব্দটা আছে, এই অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। এটাও ব্র্যাকেটে লিখে নেন। তাহলে মেঘনাদ বধ কাব্যে যখন তুমি দেখবা অরিন্দম বলছে কেউ কাউকে, কাকে বলতেছে? মেঘনাদকে। অরিন্দম নামটা কার? মেঘনাথের। এখানেই শেষ নয়, আরো দুইটা নাম আছে মেঘনাথের, আমরা তুলি। খালি আরো দুইটা না, আরো অসংখ্য নাম পাবা। এই পর্যন্ত তোলা ডান, আমি পরের অংশে যাই। ঠিক আছে, ওকে। তাঁত শব্দের অর্থ পিতা? না 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 না, তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতৃ সম্পর্কিত, চাচা। তাঁত শব্দের অর্থ পিতা কখন হবে? যখন অন্য কোনো জায়গায় ব্যবহার হবে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাঁত শব্দের অর্থ পিতৃতুল্য বা সোজা কথায় চাচা। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাঁত শব্দের অর্থ যখন আমি সেপারেটলি পড়াবো, সেই জায়গায় মাথায় রাখতে হবে পিতৃতুল্য মানেই চাচা অর্থে ব্যবহার হয়েছে। ঠিক আছে, ওকে, ডান। তো গেল অরিন্দম নাম। ঠিক আছে, অরিন্দম নামটা চলে গেল। আমরা এখন আরেকটা নামে চলে যাই। তার আরো দুইটা নাম, সেম সেম দুইটা নাম আছে। একটা হচ্ছে বাসবত্রাস, আরেকটা হচ্ছে বাসব বিজয়ী। বাসবত্রাস, বাসব বিজয়ী, এগুলো কাকে বলা হচ্ছে?
আমাদের মেঘনাদকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে ভাইয়া? তো দেখো, বাসব ও ত্রাস এগুলো সবগুলোর কারণ সে বাসব বা ইন্দ্রকে হারিয়েছে, ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করছে, এই জন্য তাকে এই দুইটা নামে ডাকা হয়। বাসব ত্রাস, বাসব বিজয়ী কার নাম? আমাদের নোটটাই কাকে নিয়ে? মেঘনাদকে নিয়ে। তাহলে আমরা জানি এটা কার নাম? মেঘনাদের নাম। তো মেঘনাদ হচ্ছে বাসব ত্রাস, বাসব বিজয়ী, এই দুটো শব্দের অর্থ একই, যে সে কাকে? বাসবকে বা দেবতাদের রাজা ইন্দ্রকে, ইন্দ্রের পাশেও লিখে রাখো দেবতাদের রাজা, সে কাদের রাজা? দেবতাদের রাজা ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছে বলে তাকে এই নামটা দেওয়া হয়েছে, বাসব ত্রাস, বাসব বিজয়ী। তারপরে এখানেই শেষ না, তার চাচা আবার তাকে একটা নামে ডাকে, সেই নামটা হচ্ছে ধীমান। ধীমান অর্থ জ্ঞানী, ধীমান অর্থ জ্ঞানী। তাহলে এই যে কবিতায় কাকে ধীমান বলা হয়েছে, সেটাও আমাদের মেঘনাদকে কতগুলা নামে ডাকছে। এই যে কঠিন কঠিন শব্দ, এই জন্য কবিতা বললে বুঝতে পারি না কার কথা বলছে। কবিতায় একবারও মেঘনাদের নাম ধরে ডাকে নাই, এই জন্যই কবিতাটা তো বুঝতে পারি না যে কার সাথে ফাইট ফাইট করতেছে। কহিল অরিন্দম কি কহিল রুশিয়া উঠিল বাসবত্রাস, অর্থাৎ মেঘনাথের নিজের নামে ডাকেই নাই, এই জন্য তো কবিতাটা বোঝা যায় না কার ব্যাপারে কি হুটহাট বলতেছে, তাই না? এখন চিনতে পারতেছো এই কবিতায় বাসব ত্রাস, বাসব বিজয়ী, অরিন্দম, ধীমান এগুলো কে? মেঘনাথ নিজে। আরো নাম আছে, তার আরেকটা নাম কি? রাবণী। আরেকটা নাম কি তার? রাবণী। হ্যাঁ ভাইয়া, রাবণী মানে কি? ওই যে আগে লিখছি না রাবণের সন্তান, এটাই হচ্ছে রাবণী। আরো একটা নাম আছে, কি বলো দেখি? রাবণ আত্মজে, সেম জিনিস। আত্মজে অর্থ কি? রক্তের সম্পর্কে, অর্থাৎ সেম, রাবণের সন্তান। তো এই যে রাবণী, অর্থাৎ তুমি যখন তৎকালীন শব্দে যে কোনো শব্দের শেষে ই যোগ করে দিলে সেটা তার কি? নিজের ওরস থেকে আসা বা নিজের সন্তান বোঝাতো। তো এই রাবণী দ্বারা আমরা যেরকম বানাই দিই না, স্বর্ণ ভাইয়া ক্লাস নিচ্ছে, তোরা কি বানাই দিবি? রূপা নাইলে স্বর্ণা, আকার যোগ করে দিয়ে বইয়ের নাম বানাই দিলি, বা কারো নামের শেষে রস্বীকার বানাই দিয়ে তার বইয়ের নাম বানাই দিস, তাই না? তো ওই রকম এখানে চলে না, এই জায়গায় ই দ্বারা বোঝায় নিজের সন্তান। এবং এই যে যখন রাবণী বলা হয়, এই রাবণী দ্বারা মেঘনাদকেই বোঝানো হয় রাবণের সন্তান। রাবণ আত্মজে, এটা দ্বারাও সেম জিনিসই বোঝানো হয় রাবণের সন্তান। খালি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে তোদের মাথার চুলগুলা ছিঁড়ার একটু প্ল্যান করছে। একটু কঠিন সাহিত্য না বানাইলে তোরা পড়বি কেন, তাই না? ডিরেক্ট তো মুখস্থ হয়ে যাবে। তো এই ছিল আমাদের পুরো কবিতায় যে কঠিন কঠিন শব্দ, এগুলো মেঘনাদকে নিয়ে যেগুলো বলতো, এগুলো আমরা তুলে ফেলছি। নোট করা হয়ে গেলে কমেন্টে ঝটপট ডান লিখে ফেলেন স্যার, ঠিক আছে? ওকে। রাবণী মানে রাবণের ফিমেল ভার্সন, নাস্তাগফিরুল্লাহ, না না, রাবণী মানে ওই অর্থ না ভাই, রাবণী মানে রাবণের সন্তান মেঘনাদ, ঠিক আছে? ওকে আবার রাবণী অন্য কাউকে, রাবণের গার্লফ্রেন্ডকে রাবণী বানায় দিস না, না না, ঠিক আছে? ওকে। এই ক্লাসে কোনো স্বর্ণা থাকলে ওরা আবার পচানো শুরু করিস না ভাই। আমি দেখছি আমার ক্লাসে এরকম পড়ে, এইচএসসি 27 ব্যাচে পড়াইতে গেছে, ওখানেও একটা স্বর্ণা আছে, ঠিক আছে? তো এই এই উদাহরণ দিলাম, আবার ওরে কেউ স্বর্ণা নামে কেউ ক্লাস থাকলে ওরে পচানো শুরু করিস না, ঠিক আছে? ওকে, তো চলেন আমাদের মেঘনাদকে নিয়ে পড়া শেষ, এবারে আসবো আমাদের আরেকটা মেইন ক্যারেক্টার, সে হচ্ছে বিভীষণ। আসল কাটাপ্পা, যে স্বর্ণ ভাইয়াকে অলরেডি চাকু ঢুকায় মারে ফেলছিল, স্বর্ণ ভাইয়া আবার ঘুরে আসছে, তাই না? কামব্যাক দিছে। তোদেরকেও তো ডিউ আইসিউ ব্যাচে আসে কামব্যাক দেওয়া লাগবে নাকি? তো এই যে বিভীষণের অংশে আসলাম, তো বিভীষণের অংশে আসলে বিভীষণের প্রথম পরিচয় ওই তো রাবণের ভাই, ভ্রাতুষ্পুত্র মেঘনাদ, অর্থাৎ ভাতিজা। ভ্রাতুষ্পুত্রকে মেঘনাদ, অর্থাৎ সে তার ভাতিজা। তা
তারপরে এরও কিছু নাম আছে। কি কি নাম আছে? প্রথমেই তাত, যার অর্থ পিতৃতুল্য। কি তুল্য? পিতৃতুল্য, কবিতায় চাচা। পিতৃতুল্য, কবিতায় চাচা। ঠিক আছে, তারপরে এখন তার নাম শুরু হবে। একটা নামে ডাকে রক্ষরথী। মানে কি? মানে হচ্ছে রাক্ষস বীর। রক্ষরথী বা রাক্ষস বীর বলা হয়। তারপর শুধু তাকে রথী এটাও বলা হয়, ওই সেম অর্থে ব্যবহার হয়। তাহলে কি কি নাম তাকে বললো? সে রাবণের ভাই পরিচয়, ভ্রাতুষ্পুত্র অর্থাৎ তার ভাতিজা মেঘনাদ। তারপর তাকে তাত বলা হয়। সে কি? তাকে তাত নামেও ডাকা হয়। সে পিতৃতুল্য বা চাচা হচ্ছে কার? মেঘনাদের। তারপর তাকে বলা হয় সে রক্ষরথী, রাক্ষস কুলের বীর। বিভীষণ নিজেও সে তাকে রাক্ষস কুলের সারথী বা পথ প্রদর্শক বীর, এই অর্থে তাকে রথীও বলা হয়। রক্ষরথী, রথী, এই শব্দগুলো কার জন্য? আমাদের বিভীষণ স্যারের জন্য। এখানেই শেষ নয়, আরো আছে, ঝটপট তুলে ফেলেন। ঠিক আছে, ওকে। এই এই ডাক্তার হওয়া যাবে না, হাতের লেখা আর একটু ভালো করতে হবে নাকি? ঠিক আছে, হ্যাঁ আরো নাম আছে। ওয়েট, আমি তো শেষ করি নাই, তোরা তুল, নামের শেষ নাই, নাম অনেকগুলো আছে। ডান। তারপরে চলে আসি আরো নাম বিভীষণের। তুলে ফেলছিস আই গেস, ডান লিখে ফেলছে অনেকে, এই জন্য কাটে দিলাম। সো বিভীষণের আরো নাম কি আছে? আরো নাম আছে হচ্ছে সে কি? রাবণানুজ। এই আল্লাহ, এটা কি নাম ভাইয়া দিলেন? কি বলেন দেখি? রাবণানুজ। অনুজ শব্দের অর্থটা জেনে রাখো, সহোদর। অনুজ শব্দের অর্থ কি? সহোদর। মেইনলি ছোট অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, পাশে ব্র্যাকেটে এই শব্দটা লিখে রাখো। ছোট অর্থে সহোদর, ছোট ভাই অর্থে অনুজ ব্যবহার করা হয়। অনুজ দ্বারা বোঝায় ছোট ভাই। তাহলে ঠিক আছে, রাবণানুজ মানে কি? সে রাবণের ছোট ভাই, এই অর্থে তাকে রাবণানুজও বলা হয়। তারপরে জ্ঞান ও প্রজ্ঞায় বিভীষণ কিন্তু খুবই পপুলার ছিল। রাক্ষস কুলে বিভীষণ শিক্ষার জন্য খুবই পপুলার। এই জন্য তাকে কিন্তু আমাদের মেঘনাদ বিজ্ঞতম বলেছে। তাহলে এই কবিতায় বিজ্ঞতম কাকে বলা হয়েছে? সেটাও কিন্তু আমাদের বিভীষণকে। এবারে বিভীষণ নিজেকেও একটা জিনিস বলছে, সে তো ধর্মের পথে চলে গেছে। রামের জন্য, রাবণের জন্য সে নিজের উপর কোনো পাপ নিয়ে আসতে চায় না। এই জন্য সে নিজেকে আরেকটা নাম বলে, সেটা হচ্ছে রাঘব দাস। সে নিজেকে আরেকটা নাম কি বলে? রাঘব দাস। অর্থাৎ রাঘব শব্দের অর্থ রঘুকুলের শ্রেষ্ঠ রাম। রঘুকুল মানে রঘু বংশের শ্রেষ্ঠ রামের দাস। রামের দাস হিসেবে সে নিজেকে পরিচয় দেয়। রাঘব দাস, সে রাক্ষস হয়েও একজন মানুষ। রাম, এবং আমরা জানি হিন্দু ধর্ম অনুযায়ী রাম আসলে হিন্দু ধর্মের একজন দেবতা। দেবতার নাম কি? দেবতার নাম হচ্ছে বিষ্ণু, তার অবতার হিসেবে আসেন। তো এই যে ওই মানুষের আন্ডারে চলে যায় একটা রাক্ষসের শ্রেষ্ঠ একজন যোদ্ধা। তো এটা নিয়ে এই কবিতায় অনেক কাহিনী হবে, এবং এক পর্যায়ে আমাদের কি বলবে? নিজেকে রাঘব দাস বলবে কে? বিভীষণ। ঠিক আছে, আবারও বলছি, স্বর্ণ ভাইয়ার ক্লাস মানেই ধৈর্য। বাংলা সাহিত্য বুঝে বুঝে পড়তে হবে, রসকস একটু কম, কিন্তু কি বুঝতে পারলে অ্যান্সার করা পানি পানি। জিকের মতো এত ঠাড়া মুখস্থ করতে হয় না। রিলেটেড জিনিস মুভি দেখলে যেরকম প্রত্যেকটা ক্যারেক্টার মনে থাকে, সেম ভাবে ভাইয়ার সাথে এ টু জেড পড়বা, একদম প্রত্যেকটা ক্যারেক্টার মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। না না, বীর কেশরী বলা হয়নি। মৃগেন্দ্র কেশরী, এটা তার ব্যাপারে বলা হয়নি, হয়নি স্যার। এগুলো তার ব্যাপারে বলা হয়নি, এগুলো উপমা ব্যবহার করছিল। ডিরেক্ট কাকে বলেনি? ডিরেক্ট হচ্ছে আমাদের মেঘনাদকে বলে, আমাদের বিভীষণকে বলে নাই। কেন না? এটা আমরা কবিতা পড়লে জানতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে রাঘব দাস, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বিভীষণের এই কয়টা নাম জানলাম। এই গল্পে
আর একটা বড় ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে লক্ষণ। যতগুলা গালি দেওয়ার আছে মেঘনাদ একটাও বাদ দেয় নাই, যতগুলো গালি দেওয়ার আছে সব গালি দিছে এই ব্যাটারে। সে কে? সে হচ্ছে রামের ছোট ভাই। সে কি? রামের ছোট ভাই। সে কি? রামের ছোট ভাই। অর্থাৎ আমরা জানি ছোট ভাই নামে কি? রামানুজ, রামের ছোট ভাই। তারপরে তার আরেকটা নাম কি? তারপরে হচ্ছে সৌমিত্রী। ওই যে সেম সৌমিত্রের ঔরসে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ সৌমিত্রীর সন্তান। সে সৌমিত্রীর সন্তান, অর্থাৎ তার মাতার পরিচয় দিছে, খুব মাতার কুসন্তান বলছে তাকে। এটা তো এমনি জানবো। তারপরে আসো, আর কি বলা হয়? আরো তাকে বলা হয় তস্কর। তস্কর শব্দের অর্থ কি? চোর। বললাম না যত গালি আছে সব লক্ষণকে দিছে চোর। তারপর আরো না, নরাধম মানে কি? অধম মানুষ, তাই সেটা বলা হয়েছে। তারপর ক্ষুদ্রমতি নর, নগণ্য মানুষ, এটাও বলা হয়েছে কাকে? আমাদের লক্ষণকে। এখানেই শেষ নয়, তাকে আরো বলছে, কি বলছে? সুর বলেছে লক্ষণকে। ঠিক আছে? তো এই যে আমাদের লক্ষণ ক্যারেক্টারটা আছে, এই লক্ষণ ক্যারেক্টারটাকে এতগুলো নামে ডাকা হয়েছে কেন? এতগুলো গালি দেওয়া হয়েছে কেন? কারণ সে অন্যায় যুদ্ধে মেঘনাদকে আমন্ত্রণ জানায়। আমরা কবিতাটা পড়লে বুঝবো যে লক্ষণ আসলে যেটা করছে ভালো করেনি। সে জানে যে সে কাকে? মেঘনাদের মতো ক্ষমতাধর মানুষকে হারাইতে পারবে না, এই জন্য সে তাকে মারার জন্য ছল কপটতার আশ্রয় নিছে। ঠিক আছে? ওকে, তাহলে এই নামগুলো কি? রামের ছোট ভাই রামানুজ, সৌমিত্রী, সৌমিত্রীর সন্তান, তস্কর বলা হয় তাকে, চোর, তস্কর শব্দের অর্থ কি? চোর। তারপরে তাকে অধম নর, নরাধম বলে, ক্ষুদ্রমতি নর, সুর, এইসব যতগুলো গালি বকা আছে সব কাকে দেওয়া হয়? লক্ষণকে দেওয়া হয়। ঠিক আছে? ওকে, এটা হইলে, এটা তুলা হয়ে গেলে আমাদের ক্যারেক্টার ওয়াইজ আলোচনা শেষ। আরো কিছু কঠিন কঠিন শব্দ আছে এখানে, যেগুলো আমি পড়াবো, আপনাদেরকে একটু নোট করতে হবে স্যার। ঠিক আছে? আরো কিছু কঠিন কঠিন শব্দ আছে। হ্যাঁ, কুমতি। ঠিক আছে? ওকে। ক্ষুদ্রমতি নর, সুর, সুর শব্দের অর্থটা মোস্ট অফ দ্য কেসে যোদ্ধা অর্থে ব্যবহার হয়। ক্ষুদ্রমতি নর সুর অর্থাৎ মানব যোদ্ধা, ক্ষুদ্রমতি সেই অর্থে, কিন্তু সুর শব্দটা দ্বারা এমনিতে যোদ্ধা বোঝায়। ঠিক আছে? ওকে। নায়ককে ভিলেন, ভিলেনকে নায়ক, অ্যাকচুয়ালি। ঠিক আছে? অ্যাকচুয়ালি এটাই চোর বানাইছে, লক্ষণকে এখানে চোর বানাই দিছে। হ্যাঁ, ও আচ্ছা, গুড জব। আরেকটা জিনিস বাদ গেছে, চন্ডাল। শুন, থ্যাংক ইউ, এটা কে লিখছিস? ভালো পড়াশোনা করছে। ঠিক আছে? সৌমিত্রী, ই ই দুইটা ই বসাইলে কেমন হয়ে যায়, এই জন্য ডিরেক্ট সৌমিত্রীর সন্তান। ঠিক আছে? ই এর পরে যদি সৌমিত্রী, ই কেমন দেখায় না, এই জন্য ডিরেক্ট সৌমিত্রী লিখে ফেলছে। ওকে, তারপরে আসো, এখানে এই জিনিসটা অ্যাড করে ফেলো, চন্ডালও বলছে তাকে। কি বলেছে? চন্ডালও বলছে, এটাও অ্যাড করে নাও। ঠিক আছে? ওকে, ডান। এখন আমরা যাব কোথায়? এখন আমরা চলে যাব, আরো কিছু কঠিন কঠিন শব্দ আছে এখানে, সেগুলো পড়তে। স্যারেরা নোট করে ফেলেন ঝটপট। ডান ডান ডান। ওকে, ঠিক আছে, চলেন। তারপরে আমরা এখন সেই কিছু কঠিন কঠিন শব্দে যাই। ফার্স্ট হচ্ছে বিভীষণকে চিনে ফেলছি, এতক্ষণে এগুলো কিছু দরকার নেই। অরিন্দম চিনে ফেলছি। একটা শব্দ আছে পশিল, নামটা শুনেই এগুলো সাধু ভাষায় লেখা। পশিল শব্দের অর্থ কি? প্রবেশ করলো। ঠিক আছে? তারপরে রক্ষপুর, রক্ষপুর শব্দটা জানতে হবে। ঠিক আছে? রক্ষপুর এবং নিকুম্ভিলা যজ্ঞাগার, এই দুইটা শব্দ জানতে হবে। পশিল শব্দটা দ্বারা প্রবেশ করলো, এটা দেখলেই বুঝতে পারবা, নোট করার দরকার নাই। নোট করতে হবে কি? রক্ষপুর, এটা আসলে কি? এটা হচ্ছে রাক্ষসদের রাজ্য। যেটা কি? যেটা হচ্ছে লঙ্কা। রাক্ষসদের রাজ্য
যার নাম হচ্ছে লঙ্কা। ওকে, রক্ষপুর কি? রাক্ষসদের রাজ্য, পুরী বা নগরী, যেটাকে বলা হয় লঙ্কা। এবং এইখানে একটা নাম আসবে যেটা হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগার। এই একটা জায়গায় আমরা 4-5টা এমসিকিউ পাবো। ঠিক আছে, সো একটু ভালো মতো নোট করতে হবে। নিকুম্ভিলা যজ্ঞাগার, ঝটপট খাতাটা বের করেন। তো দেখো, নিকুম্ভিলা যজ্ঞাগার, যেখানে মেঘনাদ যজ্ঞ করত। এইটা জিনিসটা আমি একটু বুঝাই দিই। তোমরা হিন্দু ধর্মের গল্পগুলোতে ভিলেনগুলোকে এত পাওয়ারফুল দেখো না? সেই পাওয়ারফুল ভিলেন। তো হিন্দু ধর্মের একটা বিষয় ছিল যে তুমি রাক্ষস হও, তুমি খারাপ হও, তুমি যদি স্পেসিফিক দেবতা, হিন্দু ধর্মে অনেক দেবতা না, একটা স্পেসিফিক দেবতার পূজা করে তার জন্য কষ্ট করে পাথরের উপর বসে থেকে সেই দেবতার নাম যদি বারবার বলতে থাকো, তাহলে সেই দেবতা খুশি হয়ে তোমাকে স্পেশাল কিছু পাওয়ার দিবে। তো সেই কারণে আমরা হিন্দু ধর্মের পুরাণে যে ঘটনাগুলো দেখি, যে ক্যারেক্টারগুলো দেখি, ভিলেনগুলো এত স্ট্রং কিভাবে হয়, তারা আসলে দেবতাদের কাছ থেকেই বা দেবতাদের কোনো না কোনো ভুলের কারণে তারা পাওয়ারফুল হয়ে যায়। এই পাওয়ারফুল ঝামেলাটার কারণে আল্লাহ, এসি ছাড়ছে কেন, গরম হয়ে গেছে। ওকে, তো এই দেবতাদের যে ভুল ছিল, সেই ভুলের কারণে কি হয়, এই দেবতাদের ভুলের কারণে লাস্টে গিয়ে তারা এত ক্ষমতাধর হয়ে যায়। তো সেম ভাবে আমাদের মেঘনাদ এত পাওয়ারফুল কেন? অরিন্দম, সে দেবতাদের রাজাকে পর্যন্ত হারায় ফেলছে, ইন্দ্রকে যুদ্ধে হারাইছে। তাহলে বুঝতেই পারতেছো এর এত পাওয়ারের পিছনে কারণ কি? কারণ সে যজ্ঞ করত। কোথায় যজ্ঞ করত? যেখানে যজ্ঞ করত মেঘনাদ, সে নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করত। ঠিক আছে, সে কি করত? যেখানে যজ্ঞ করত মেঘনাদ। তারপরে কি? সে তার ইষ্ট দেবতা, ওই যে বললাম না, একটা দেবতাকে বারবার কি করত? পূজা করত, এবং দেবতা তাকে ক্ষমতা দিব। তার ইষ্ট দেবতার নাম কি? বৈশ্বানর বা অগ্নি দেবতা। তার ইষ্ট দেবতার নাম কি? বৈশ্বানর, এবং তাকে বলা হয় অগ্নি দেবতা। এই অগ্নি দেবতার পূজা করত, যজ্ঞ বা পুজো করত। ঠিক আছে, তাহলে নিকুম্ভিলা যজ্ঞাগারকে চিনে ফেললা। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মেঘনাথের যজ্ঞ করার জায়গা, যেখানে মেঘনাথ যজ্ঞ করত। কাকে করত? মেঘনাথের পাওয়ার দেওয়ার সেই দেবতাটার নাম ছিল বৈশ্বানর বা অগ্নি দেবতা। তিনি মেঘনাথকে এত ওভার পাওয়ার দিছে, কোনো চিন্তা ভাবনা না করে মেঘনাথকে এত বেশি পাওয়ারফুল তিনি বানাই দিছে। তার পূজা করছে, তার ভালো লাগছে, পৃথিবীর কথা না ভেবে সে এই রাক্ষসকে এক গাদা ক্ষমতা দিয়ে দিছে। ঠিক আছে, সেটা নিয়ে এখানে যাওয়া, যেখানে যজ্ঞ করত মেঘনাথ, তার ইষ্ট দেবতার নাম বৈশ্বানর বা অগ্নি দেবতা। ঠিক আছে, এই যজ্ঞাগারেই আসল কাহিনী হয়। এই যজ্ঞাগারেই আমাদের পুরো বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটা। ঠিক আছে, এই যজ্ঞাগারেই এখানে একটা স্পেশাল জিনিস আছে, সেটা জেনে রাখো। যজ্ঞাগারে মেঘনাথ অস্ত্র নিয়ে প্রবেশ করত না। যেমন আমরা কি জুতা নিয়ে মসজিদে প্রবেশ করি? করি না তো, তাই না? সে তেমনি যুদ্ধের কোনো জিনিস নিয়ে পবিত্র জায়গায় গিয়ে আমরা নাপাক কোনো জামা কাপড় পরে যাই না। সেম ভাবে তারা অস্ত্র নিয়ে, রাক্ষস যতই ক্ষমতাধর হোক, সে অস্ত্র নিয়ে কখনো এরকম পবিত্র জায়গায় যেত না। ঠিক আছে, তো সেই কারণে যজ্ঞাগারে মেঘনাথ কি নিয়ে যেত না? মেঘনাথ কখনো অস্ত্র নিয়ে প্রবেশ করত না। ওই যে পবিত্রতার জন্য লিখে ফেলো, অস্ত্র নিয়ে প্রবেশ করত না। ঠিক আছে, এই যে শব্দগুলো পড়তেছিস না, এই শব্দগুলো পড়তে পড়তে দেখবি তোর পুরো কবিতাটা অলরেডি মাথায় ঢুকে গেছে। এখন খালি লাইন টু লাইন বইয়ে দাগায় নিবি, এরপর কবিতা থেকে একটা কোশ্চেন তোমার ভুল হবে না, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তুলে ফেলছো? এই পর্যন্ত নিকুম্ভিলা যজ্ঞাগার। সে কি করত? সেখানে মেঘনাথ, যজ্ঞাগারে মেঘনাথ কখনো অস্ত্র নিয়ে প্রবেশ করত না। যজ্ঞাগারে মেঘনাথ কখনো কি করিত না? যজ্ঞাগারে মেঘনাথ কখনো অস্ত্র নিয়ে প্রবেশ করত না।
ঠিক আছে, ওকে ডান। কি ঠিক কি ঠিক, এই কমেন্টে কার স্যার অস্পষ্ট, সব সব স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সব স্পষ্ট হয়ে যাবে, আমি পুরাটাই লিখবো, জাস্ট এটা তুলে দিলাম। এই কথা শুনিস না, কথা শুনে লেখ। যজ্ঞাগারে মেঘনাদ কখনো অস্ত্র নিয়ে প্রবেশ করতো না। নিকুম্ভিলা যজ্ঞাগার কি লিখছি বলে দেই, যেখানে যজ্ঞ করত মেঘনাদ, যে তার ইষ্ট দেবতার নাম হচ্ছে বৈশ্যানর, যে তার ইষ্ট দেবতা বৈশ্যানর বা অগ্নি দেবতার পূজা করত, আর কি করতো, আর হচ্ছে এখানে সে কখনো অস্ত্র নিয়ে প্রবেশ করতো না। এটাই হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগার, এখানেই পুরো কাহিনী। ঠিক আছে, একটা শব্দ জানছি পশিল, আরো কিছু শব্দ জানি। তস্কর শব্দ অলরেডি জেনে গেছি। গঞ্জি, গঞ্জি শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা। এটা লেখার দরকার নেই, এটা কবিতায় পড়তে পড়তে লিখবা, জানায় রাখলাম জাস্ট। সমন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। সমন শব্দের অর্থ কি? মৃত্যু। রামানুজ জানি, রামের ছোট ভাই লক্ষণকে বলা হয়, এগুলো আগে পড়ে ফেলছি। আর কি আছে? আর আছে আহবে শব্দটা, আহবে শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। সমন শব্দের অর্থ মৃত্যু, আহবে শব্দের অর্থ যুদ্ধ। এই শব্দগুলো আবার কবিতা পড়াইতে পড়াইতে রিভিশন দেওয়া দিব, জাস্ট খাতায় ঝটপট তুলে নাও। আহবে দ্বারা যুদ্ধ বোঝায়, সমন দ্বারা মৃত্যু। সমন ভবনে মানে মৃত্যুর দেবতা যমের কাছে পাঠাই দিব তোমাকে, মেরে ফেলবো সোজা কথায়। ঠিক আছে, ওকে। তারপরে কি? তারপরে আর শব্দ বিধু। এখানে পুরো কবিতায় চাঁদ শব্দের দুইটা সমার্থক শব্দ আছে, এক হচ্ছে বিধু আর এক হচ্ছে শশী। বিধু শব্দের অর্থ চাঁদ, শশী শব্দের অর্থ চাঁদ। এটাও নোট করে ফেলো। এই কবিতায় চাঁদের কয়টা সমার্থক শব্দ আছে স্যার? এই কবিতায় চাঁদের দুটো সমার্থক শব্দ আছে। এই দুটো সমার্থক শব্দের নাম কি স্যার? এই দুটো সমার্থক শব্দের নাম হচ্ছে বিধু আর কি স্যার? আর হচ্ছে শশী। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, সেই চাঁদি কি মাটিতে এসে গড়াগড়ি খায়, এগুলো আমরা পড়বো। ঠিক আছে, তারপরে কি আসি? রক্ষরথী, রক্ষকুলের বীর আমরা জানি। শৈবাল দলের ধাম, এই জিনিসটা নোট করো। শৈবাল দলের ধাম দ্বারা বোঝানো হয় পুকুর বা বদ্ধ জলাশয়কে। শৈবাল দলের ধাম দ্বারা কি? মেইনলি বদ্ধ জলাশয় বোঝায়, পুকুর নামটা একটু ভালো দেখায়। বদ্ধ জলাশয়, নোংরা জলাশয়। ঠিক আছে, শৈবাল দলের ধাম দ্বারা বোঝায় কি? নোংরা জলাশয়। তারপরে মৃগেন্দ্র, মৃগেন্দ্র দ্বারা কি বোঝায়? বোঝায় হচ্ছে সিংহ। মৃগেন্দ্র দ্বারা কি বোঝায়? সিংহ। তারপরে মৃগেন্দ্র কেশরী সিংহকেই বোঝায়। ঠিক আছে, তারপরে শৃগাল দ্বারা বোঝায় কি? শৃগাল দ্বারা বোঝায় শেয়াল। শৃগাল দ্বারা কি বোঝায়? শেয়াল। তারপরে আর কি? আরেকটা শব্দ আছে জিমুতেন্দ্র। জিমুতেন্দ্র, আরে জিতুমেন্দ্র লিখতেছি কেন? জিমুতেন্দ্র, যেটা দ্বারা বোঝায় মেঘের ডাক। এগুলো হচ্ছে সেই কঠিন কঠিন শব্দগুলো, আমরা যেগুলো আগেই জানে নিব, তারপর এগুলো কবিতায় ইউজ করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো ভাইয়া ভর্তি হবা, জাস্ট পেজে মেসেজ দিবি, জাস্ট পেজে মেসেজ দিবি, তোদের খালি অপেক্ষা। রোলার কোস্টার শুরু হচ্ছে, আয় না, পড়াশোনা এতদিন করিস নাই আর ঢাবির স্বপ্ন দেখছিস, তোদের অবস্থা টাইট হবে। আর এডুকেশন এই জন্যই স্পেশাল, পড়ায় পড়ায় চান্স পায়, না পড়ায় চান্স পাওয়ানোর ভাই শিওরিটি আমরা দিব না। এইসব ফাঁকিবাজরা ভর্তি হইস না, টাকা রিফান্ড নিয়ে চলে যা। যে ভাই আমি আগেই বলে দিচ্ছি আমি ফাঁকিবাজ, তো তাইলে আমিও বলতেছি তুই চলে যা ভাই, তোকে পড়াইতে পারবো না। ওকে, আর যারা ভর্তি হইতে চাচ্ছে জাস্ট পেজে মেসেজ দিবি। জিমতেন্দ্র শব্দের অর্থ কি? মেঘের ডাক। আজান দিচ্ছে, আমরা আজানের জন্য একটু ব্রেক নেই ভাইয়া, একটা আজান শেষ হয়ে যাক। ঠিক আছে, ততক্ষণে তোদের এতক্ষণে কি কি প্রশ্ন আছে করতে থাক, আমি দেখি। 5 মিনিটে আজানটা শেষ হয়ে যাক। ঠিক আছে, ওকে। সুর অর্থ যোদ্ধা বলেছি ভাইয়া, সুর অর্থ মেঘের ডাক বা আওয়াজ। ঠিক আছে, গুড জব। তাহলে কি শিখলাম? সেম সেম নামে। আচ্ছা, আজানটা শেষ হোক, আমরা তারপরে পড়ায় যাই। ওকে, বই কবে পাবা? বই পাবা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছো, গুড জব। ছুটি তো নাই, এইটুক পড়ে কেমনে ছুটি? কবিতাই পড়ানো শুরু করি নাই এখনো। গুড জব আয়মান। দেখেন না? কি দেখি না? ফাতেমাতুজ জোহরা, কি কি করেছো তুমি যে দেখি না? কেন কমেন্ট দেখবো না?
ভাই সরেন, এসএস নিব। আচ্ছা, এসএস নিয়ে তো হবে না ভাইয়া, এসএস নিয়ে তো হবে না। ঈশান নামাজ না ভাইয়া, নামাজের সময় দিব না, একেবারে পড়ায় ছেড়ে দিব, ঠিক আছে? মাগরিবের নামাজ হলে অবভিয়াসলি সময় দিতে হইতো, এখন ঈশান নামাজ আজান দিল, এমনিতেও জামাত আধা ঘন্টা পরে হয়, ইনশাল্লাহ আর 15-20 মিনিটের মধ্যে আমাদের একেবারে ঝাঁঝরা হয়ে যাবে, সিরিয়াসলি বলতেছি। কবিতা আমাদের 90% পড়া শেষ, বিশ্বাস হয়? হ্যাঁ, সিরিয়াসলি আমাদের কবিতা 90% পড়া শেষ। এই কবিতা যে তোদেরকে পড়ায় টিচার, আগেই ক্লাসে বলে এই বাচ্চারা কবিতাটা নাও তো, নিয়ে বলে কহিলা এতক্ষণে অরিন্দম কহিলা বিদাসে, তারপর বোঝায়। আগে তুমি শব্দগুলোই চিনো না, কাকে কি বলতেছে তুমি চিনো না, কবিতা বুঝবা কিভাবে? এখন তো প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি চিনো, চিনো না? অরিন্দমকে, মেঘনাদ, এই রক্ষরথীকে, বিভীষণ, এই তস্করকে, লক্ষণ, রক্ষশ্রেষ্ঠকে, রাবণ, ক্যারেক্টারকে চিনো, তাইলে একটা গল্প পড়ার মতো তোমাদের বয়স হয়নি, হইছে, পারবা, ঠিক আছে? যারা 27 ব্যাচেরও আছে, দেখবে 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 খুব দ্রুত তোমাদের অলরেডি লেকচার শিট করা শুরু হয়ে গেছে, খুব দ্রুত পাবা। আর হোয়াটসঅ্যাপে মেসেজ দেখতে একটু টাইম লাগবে ভাই, তোরা একদিনে 500 জন ভর্তি হয়েছিস, কি পরিমাণে প্রেশার দিচ্ছিস, এত বড় একটা টেলিসেলসের টিম নিয়েও তোদের মেসেজে রিপ্লাই দিতে পারতেছে না, প্রায় মনে হয় 10 জনের উপরে কাজ করে, একটু অপেক্ষা কর, রিপ্লাই পাবি। কারণ তোদের ভর্তি করাইলে আমাদের লাভ না, তো অবভিয়াসলি তোরা ভর্তি আমরা করাবো, ঠিক আছে? সে চিন্তা করিস না। আর এই জন্যই এই টাইমটাতে তোরা ভর্তি হইস, কিন্তু ওই যে গ্রুপে অ্যাড হইতে দেরি হয়, এই জন্য তো ফ্রিতে দিয়ে দিচ্ছি, যেন যারা চাচ্ছে সবাই ভর্তি হবে, ভর্তি হয়ে কি ফ্রিতে ক্লাস করতে থাকবি, আর ততক্ষণে টিম কাজ করে তোকে অ্যাড করে গ্রুপে ঢুকাই দিবে, সিম্পল হিসাব, তাই না? ওকে, একটা আজান শেষ হয়ে গেছে, চলো এখন আমরা আরো কিছু শব্দে যাই। হুম, ঠিক আছে, তারপরে আসি প্রগলভ। প্রগলভ শব্দের অর্থ কি? প্রগলভ শব্দের অর্থ হচ্ছে নির্ভীক, একটা খুবই আনকমন শব্দ, সেই জন্য বললাম। প্রগলভ শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে নির্ভীক। ওকে, আর ওরকম কঠিন শব্দ আমাদের নাই, ঠিক আছে? এই আরেকটা কঠিন শব্দ ছিল, এটা পড়ে ফেলি। প্রগলভ শব্দের অর্থ কি? নির্ভীক। এবং এই যে সৌমিত্রী বলি না, সৌমিত্রী এই নামটাও একটু জাস্ট জেনে রাখো, বেশিরভাগ মেইন জায়গায় কিন্তু আমরা লক্ষণের নাম, মায়ের নাম কি সৌমিত্রী পাই, বাট অনেক জায়গায় এই নামটাকে একটু সহজ করে দেওয়া হয়েছে। যেমন এই যে হিন্দুরা একটা রামায়ণ পড়ে, সেই জায়গায় তার মায়ের নাম সরাসরি সুমিত্রাও বলা আছে। তো অপশনে যদি সৌমিত্রী না দেখো, কান্নাকাটি করিও না, লক্ষণের মায়ের নামের পাশে আরেকটা নাম লিখে রাখো, সেটা হচ্ছে সুমিত্রী। অপশনে যদি সৌমিত্রী না পাও, তাহলে সুমিত্রী দাগাবা, একই জিনিস, ঠিক আছে? সুমিত্রা দাগায় দিবা। অপশনে যদি সৌমিত্রী না পাও, সুমিত্রা দাগায় দিবা। এটাও অনেক জায়গায় পাওয়া যায়, তোমাদের বইয়ে আছে কিনা বলতে পারতেছি না, বইও থাকার কথা, ঠিক আছে? সুমিত্রা দাগায় দিবা। সমন ভবন মানে জমালয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ডান। ওকে, তাহলে এই সেই কঠিন শব্দদের কাহিনী শেষ। এবারে সেই আসল সময়, আমরা কি করব? আমরা হচ্ছে ও আরেকটা শব্দ জেনে নে ভাই, মজাইলা। আরে মজ্জায় মজ্জা না, এই মজাইলা মানে মজা দেওয়া না, এই মজাইলা মানে হচ্ছে বিপদে ফেলা। বন্ধু তুমি তো আমারে মজাইলা, এইভাবে বাংলা শব্দ মনে রাখার সবচেয়ে টেকনিক, ডিরেক্ট ভাষায় ইউজ করবি, জীবনে ভুলবি না। যেমন আমি ধর বিলাসী পড়াইলাম, বিলাসী শব্দে একটা গালি আছে, গালিটা কি? অকাল কুষ্মাণ্ড, মানে কোনো বন্ধু কাজ করে না, এই বেটা অকাজের, এগুলা না বলে এই বেটা তুই বোকা চকলেট, এগুলো না বলে কি বলবি? এই তুই একটা অকাল কুষ্মাণ্ড। কঠিন গালি হইলো, তারও গায়ে হিট করবে ভাই, এ তো একটা চাইনিজ ভাষায় আমার গালি দিছে, তাই না? অকাল কুষ্মাণ্ড মানে কি? অকর্মণ্য, যে কাজ করে না। সেম ভাবে তুমি বললা দোস্ত তুমি এত আমারে মজাইলা, হ্যাঁ, তোমার এই বিপদে ফেলে তোমার দোস্ত কনফিউজ হয়ে যাবে ভাই। মজাইলা মানে কি? মজাইলা মানে হচ্ছে বিপদগ্রস্ত করা, বিপদে ফেলা। মজাইলা মানে কি? বিপদগ্রস্ত করা বা বিপদে ফেলা, ঠিক আছে? তো এইভাবে বাংলা শব্দগুলো যখন এরকম মজার মজার শব্দ শুনবা, ইউজ করবা, ঠিক আছে? ওকে, তো কি বললা? বন্ধু তুমি তো আমারে মজাইলা, বন্ধু তুমি আমারে বিপদগ্রস্ত করলা, ঠিক আছে? তো এই জায়গাটাও চলে গেল, মজাইলা একটা আনকমন শব্দ পড়া শেষ। এবারে একটা জিনিস আমি পড়াই, এই জিনিসটা লিখে রাখো,
প্রত্যেকটা ফাউন্ডেশন ক্লাসের শুরুতে এই টপিকটা পাবা এবং সেখান থেকে লিখে রাখবা অ্যাডমিশনে একটা কোশ্চেন কমন। তোমরা এডুকেশনের পেজে ঘুরে দেখলে দেখবা স্বর্ণ ভাইয়ার নাম হচ্ছে কমন ভাইয়া। কমন ভাইয়া কেন বলে ভাইয়া আপনাকে, আপনি কি এমন করেন? তো কমন ভাইয়া বলার কারণ খুবই সিম্পল, কারণ হচ্ছে যেটা পরীক্ষা আসতে পারে সেটাই পড়ে, এবং এই যে এখন যেটা পড়াবো লিখে রাখো অ্যাডমিশনে কোনো না কোনো ইউনিভার্সিটিতে এটা চলে আসছে। জাস্ট 3 থেকে 4টা জাস্ট এমসিকিউ পড়াবো সেখান থেকেই। সেটা হচ্ছে কবিতা বা গল্পের উৎস, একটা কবিতার ছন্দ কি, একটা কবিতা কোথা থেকে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, এবং কি বলো দেখি কবিতাটা কোথায় প্রকাশিত হয়েছে, এই রিলেটেড ইনফরমেশন থেকে অ্যাডমিশনে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সেম গোস টু বিভীষণের প্রতি মেঘনাদ। এই ছোট্ট কয়েকটা ইনফরমেশন এখনই মুখস্থ করে ফেলতে হবে এবং খাতায় নোট করতে হবে। খাতা বের করেন, এটাকে লিখবা, এটাকে বলি আমি হচ্ছে ব্যবচ্ছেদ। ব্যবচ্ছেদ মানে কি, ওই যে বললাম না মায়ের স্বপ্ন ডাক্তার বানানো ছিল, হয়ে গেছে বাংলা টিচার, কিন্তু ওই ডাক্তারির শব্দগুলো মাথা থেকে যায় নাই। ব্যবচ্ছেদ মানে কি বলো দেখি? পোস্টমর্টম, ঠিক আছে? পোস্টমর্টম করে না, কাটাছিড়া করে, মরার পরে লাশকে একদম কাটে ভিতর থেকে বের করে ফেলে, সেম ভাবে বাংলার প্রত্যেকটা টপিকের ভিতরকে আমরা ছিঁড়ে বের করব যে এর ভিতরে কি আছে। তো বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্য থেকে নেওয়া? মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া, এবং ব্র্যাকেটে লিখে রাখবো অবশ্যই মহাকাব্য। মেঘনাদ বধ মহাকাব্য থেকে নেওয়া, এবং এই কাব্যে স্বর্গ কয়টা? 9টা স্বর্গ। স্বর্গ কয়টা? 9টা স্বর্গের ষষ্ঠ স্বর্গ বধ থেকে নেওয়া হয়েছে। এই লাইনটা আমি লিখে দিই, এক লাইনে মুখস্থ হয়ে যাবে। এরা কি টাইপ করছে? এরা টাইপ করতে পারে না, এদের টাইপের চেয়ে স্বর্ণ ভাইয়ের হাতের লেখা ভালো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, এত বড় ডাহা মিথ্যা কথা বললাম আজানের সময়। যাই হোক, এই তোরা বলতো এই টাইপের চেয়ে স্বর্ণ ভাইয়ের হাতের লেখা ভালো না? না বললে কিন্তু, যদি বলিস না তাহলে কিন্তু আর পড়াবো না, ঠিক আছে? সবাই কমেন্টে লেখ যে টাইপরাইটারের টাইপের লেখার চেয়ে স্বর্ণ ভাইয়ের হাতের লেখা ভালো, ঠিক আছে? ওকে, চলো যেখানে ছিলাম, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যের 9টি স্বর্গের ষষ্ঠ স্বর্গ বধ থেকে নেওয়া হয়েছে। এক লাইনে শেষ, 3টা এমসিকিউ শেষ। ওকে, ডান, ঠিক আছে? ওকে, থাক ভাই, মিথ্যা বলেন না, কি আর করার, ঠিক আছে? হ্যাঁ, এই যে এরা তো বুদ্ধিমান, ঠিক আছে? হ্যাঁ, লক্ষণকে, সৌমিত্রী দ্বারা লক্ষণকেই বুঝায়, অর্থাৎ সুমিত্রার ছেলে লক্ষণ। কিন্তু অনেক জায়গায় আবার নামটা সৌমিত্রী পাওয়া যায়, লক্ষণের মায়ের নাম, ঠিক আছে? তো বাট সুমিত্রা ইউজ করবা, এটাই বেটার। অপশনে সুমিত্রা না থাকলে সৌমিত্রী, সৌমিত্রী থাকলে সৌমিত্রী। ক্লিয়ার? বুঝতে পারছো তো? অপশনে যদি না থাকে তখন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, তুলে ফেলো। ষষ্ঠ স্বর্গ নাম কি? বধ থেকে এটা নেওয়া হয়েছে। ডান, তুলে ফেলেছেন স্যাররা। আমাদের নেক্সট পার্ট হচ্ছে এই কবিতার ছন্দ। এই কবিতার ছন্দ নিয়েও মারামারি কাটাকাটি। এই কবিতার ছন্দ হচ্ছে, এটা আগে অক্ষরবৃত্ত ছন্দ, তারপরে সে অক্ষর বৃত্তের মধ্যে একটা স্পেশাল ছন্দ। আমরা প্রথমেই যখন মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে পড়ছি তখন সেখানে একটা কথা লেখা ছিল, বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা। এখন ভাই অলরেডি 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, কেউ কারো মাথায় ঢুকছে?
যে ভাইয়া অলরেডি 1.5 ঘন্টার মতো ক্লাস নিয়ে ফেলছে, এত তোদের তো ধৈর্যই নাই, তাও যে তোরা এতক্ষণ ক্লাস করতেছিস, সেলুট ভাই। তারপরে যাই হোক, এই জেনজি রিলস দেখা জেনারেশন যে পড়াশোনা করতে পারে আমি বিশ্বাস পাই গেলাম। তো আজকে তোদেরকে 2.5 ঘন্টা 3 ঘন্টার আগে ছাড়তেছি না, কি বলিস? পড়াই, আরো টপিক পড়াই দিব নাকি বল? তো যাই হোক, টপিকে ব্যাক আসি। ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, বাট এর মধ্যে একটা স্পেশাল ছন্দ বের করছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, যেটার নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। যেটার নাম কি? যেটার নাম হচ্ছে স্যার অমিত্রাক্ষর ছন্দ। এই অমিত্রাক্ষর ছন্দ কার? আমাদের এই কবিতার ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ তো হবেই। এই অক্ষরবৃত্ত ছন্দের একটা স্পেশাল টাইপ হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। এখন ভাইয়া অ্যান্সার কি হবে? আপনি জাস্ট আমাকে পরীক্ষায় কি আসবে সেটা বলেন। পরীক্ষায় আসবে হচ্ছে কোন ছন্দ, অপশনে যদি অমিত্রাক্ষর ছন্দ থাকে তাহলে স্পেসিফিকলি অমিত্রাক্ষর ছন্দই দাগাবি। অক্ষরবৃত্ত অমিত্রাক্ষর দুটো অপশনে থাকলে সব সময় অমিত্রাক্ষর অ্যান্সারে হবে, অক্ষরবৃত্ত অপশনে না থাকলেও অমিত্রাক্ষর তো অ্যান্সার হবেই। তাহলে অক্ষরবৃত্ত কখন অ্যান্সার করব? যখন অপশনে দেখব ভাইয়া অমিত্রাক্ষর ছন্দ অপশনে নাই, তখন উত্তর কি হবে? তখন উত্তর হবে অক্ষরবৃত্ত ছন্দ, কেননা এটা অক্ষরবৃত্ত ছন্দই, বাট একটা স্পেশাল টাইপ। কি সেটা? সেটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে লাস্টে যে মিল থাকে পদবিন্যাসে, সেই মিলটা অমিত্রাক্ষর ছন্দের মধ্যে নাই। সেটা দুই ছন্দই, সবচেয়ে বেশি গুরুত্ব অমিত্রাক্ষর ছন্দে, অপশনে ওটা না থাকলে তখন অক্ষরবৃত্ত ছন্দ অ্যান্সার করব। বুঝে গেছি স্যাররা? ওকে, ক্লিয়ার। পানির মতো ঝকঝকে তকতকে, তাই না? সার্ফ এক্সেলের মতন সাদাকে করে আরো সাদা, এই সাদাও ডান। ওকে, চলো এখন আমরা দেখো গল্পের মতন এই কবিতাটা পড়তে এখন জাস্ট 15 মিনিট লাগবে। রেডি? ভাইয়া তো বলেন কম কম পড়ান, কিন্তু 1.5 ঘন্টা পার করে ফেলছেন। আপনারে তো বিশ্বাস করি না। না, বিশ্বাস করতে হবে। চলো তো আসো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বইটা বের করো, বইয়ে দাগায় পড়বা, একবারে অ্যান্সার হয়ে যাবে। এতক্ষণে অরিন্দম, অরিন্দম কে স্যার? অরিকে দমন করে যে, অরি শব্দের অর্থ কি? শত্রু। তাহলে কে এটা বলেন দেখি? এইখান আর কেউ নয়, আমাদের মেঘনাদ। তাহলে এতক্ষণ পর মেঘনাদ কষ্ট নিয়ে বলল, প্রথমেই বলছে এই কবিতাটাতে আমরা মেঘনাদের মধ্যে হতাশা, আকুতি, কষ্ট, বেদনা, তারপরে কি ক্রোধ, এগুলো অপমান, এগুলো কার মধ্যে খুঁজে পাবো? মেঘনাদের মধ্যে খুঁজে পাবো। আর বিভীষণের মধ্যে বিশ্বাসঘাতকতা খুঁজে পাবো, তাই না? তো এতক্ষণে মেঘনাদ কষ্ট পেয়ে বলল, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, পশিল মানে প্রবেশ করলো। তাহলে এতক্ষণে জানলাম কিভাবে লক্ষণ কিসে প্রবেশ করলো? রক্ষপুরে, মানে কোথায়? লঙ্কায়। লক্ষণ কিভাবে লঙ্কায় প্রবেশ করলো? হায় তাত, হায় রে চাচা, বলো দেখি চাচা, জ্বালা আর জ্বালা। এই কার ডায়লগ চলে আসতেছে মুখের মধ্যে, তাই না? হাসিনা, হাসিনা আপা চলে গেলেও এমন এমন কিছু ক্যারেক্টার রাখে গেছে না? হয় রে জ্বালা, জ্বালা আর জ্বালা। এখন হয় না, আরে আরো একটু কেমন জানি, আপনারা জানেন আমরা রাজনীতি করেছি, হায় রে জ্বালা আর জ্বালা। তো এই জ্বালা হচ্ছে আমাদের সেই জ্বালা যে হায় তাত, উচিত কি তব এ কাজ, নিকোষা সতী তোমার জননী। চাচা রে চাচা, হায় রে চাচা, তোমার কি এটা কাজ যে তোমার মা নিকোষা সতী, সেই তুমি লক্ষণকে আমার রাক্ষস রাজ্যার অর্থাৎ কোথাকার লঙ্কার মধ্যে ঢুকাইছো, এই কথাটা এখানে বলছে। তো কি বলো দেখি? খুবই সিম্পল কথা। এতক্ষণে অরিন্দম আমাদের লক্ষণ, কি বলেন দেখি? লক্ষণ না, আমাদের মেঘনাদ কষ্টের সাথে বলতেছো, জানিনু কেমনে আসি লক্ষণ, লক্ষণ কিভাবে আমাদের লঙ্কায় প্রবেশ করলো। চাচা তুমি এই কাজ কিভাবে করলা? তোমার মা নিকোষা সতী। চাচাকে গিল্ট ট্রিপ দিচ্ছে, বলতেছে চাচা তোমার মা নিকোষা সতী, এত বড় মানুষের বাচ্চা হয়ে তুমি এই কাজ কেমনে করলা? ওই যে বললাম না, পুরো জায়গায় অপমান করবে, এই অপমানই করে যাবে। ঠিক আছে? ওকে, তারপরে চলো পরের অংশে। পরের অংশ কি? সহোদর রক্ষশ্রেষ্ঠ, তোমার ভাই রাক্ষস কুলের রাজা। এই যে রক্ষশ্রেষ্ঠ, এবারে বুঝছো সহোদর মানে কি? ভাই। তাহলে রক্ষশ্রেষ্ঠকে রাবণ, তাহলে তোমার ভাই রাবণ, তোমার মা
নিকষা সতী, তোমার ভাই রাবণ, আরেক ভাই শুলি শম্ভুনি, মানে কি দেবতা শিবের মতো ক্ষমতা আলা আরেক ভাই হচ্ছে তোমার কুম্ভকর্ণ। সেই তুমি, তোমার ভ্রাতুষ্পুত্র, তোমার ভাতিজা, তোমার কি, তোমার ভাতিজা বাসব বিজয়ী, বাসব বিজয়ী মানে জানি ইন্দ্রকে জয় করেছে, ইন্দ্রকে জয় করেছে। ঠিক আছে, ইন্দ্রকে, এটা লিখতে হবে না, এটা তো তোমরা শব্দগুলো অলরেডি জানোই, তাই না? এই জন্য বইয়ে এতগুলো শব্দ লিখতে গেলে ঘিজিমিজি হয়ে যায়, কিচ্ছু বোঝা যায় না। বাসব বিজয়ী মানে তো আমরা জানি ইন্দ্রকে সে হারিয়েছে যুদ্ধে। নিজ গৃহপথ তা দেখাও চস করে, চাচা তুমি নিজের বাসার রাস্তা একজন চোরকে দেখাচ্ছ, তোমার এত লজ্জা হয় না? তো সেই জায়গায় চন্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, এই চন্ডালটা কে? এই চন্ডাল হচ্ছে আমাদের লক্ষণ। এই চন্ডাল কে? লক্ষণ। তাহলে একটা চন্ডালকে, একটা নিচু প্রকৃতির মানুষকে নিয়ে আসে তুমি রাজার বাড়িতে এনে কিভাবে ঢুকাও? তো এই পুরো জায়গাটাই আমাদের কার হতাশার কথা? মেঘনাথের হতাশার কথা। শুরু থেকেই সে বলতেছে, এতক্ষণে মেঘনাথ, এতক্ষণ পরে মেঘনাথ কথা বলা শুরু করলো যে এখন বুঝলাম কিভাবে লক্ষণ লঙ্কায় প্রবেশ করলো। চাচা তুমি এই কাজ করছো? তুমি, তোমার মা নিকষা সতী, তোমার ভাই রাক্ষস কুলের শ্রেষ্ঠ রাজা সে রাবণ, তোমার আরেক ভাই শুলি শম্ভু দেবতা শিবের পানির মতো ক্ষমতা আলা, তারপরে সেই মানুষ তোমার ভাতিজা ইন্দ্র দেবতাদের রাজাকে হারাইছে, সেই তুমি নিজের বাড়ির রাস্তা একটা চোর, একটা চন্ডালকে দেখাইলা, তোমার কি কোনো লজ্জা শরম নাই চাচা? এটাই ছিল কথা। সহজ কবিতা না, কিচ্ছু না, একটা গল্প জাস্ট, যেখানে একটা ভাতিজা চাচাকে অভিযোগ জানাচ্ছে যে চাচা তুমি এই কাজ কেন করলা। ধর তোমার চাচা কি এক কাজ করলো, তোমার শত্রুকে বা তোমার একটা বন্ধুর সাথে মারামারি হয়েছে, ওকে তোমার বাড়িতে দাওয়াত দিছে, তুমি তোমার চাচার সাথে যেরকম মনোমালিন্য হবে সেরকম কাহিনী এখানে। ঠিক আছে, ওকে ওকে, চলো নেক্সট জায়গায় চলে আসি, পরবর্তী অংশে। কিন্তু নাহি গঞ্জি তোমা, গঞ্জি শব্দের অর্থ কি? গঞ্জি শব্দের অর্থ তিরস্কার করা। এখন তো মুখে বলতে পারে না যে চাচা তোরে খুব গালি দিতে ইচ্ছা করতেছে তোমারে, কিন্তু না, তোমাকে আসলে তিরস্কার করতেছি না। গুরুজন তুমি পিতৃতুল্য, ছাড়দার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজ সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। এই লাইনে কি বলছে? তাহলে চাচা তোমাকে তিরস্কার করছি না, চাচা তোমাকে তিরস্কার করছি না, তুমি গুরুজন, তুমি পিতৃতুল্য, ছাড়দার দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব। আগেই জানি নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণ যখন প্রবেশ করছে এবং মেঘনাথকে অস্ত্র ছাড়া যুদ্ধে আহ্বান জানাইছে, তখন আমাদের কাহিনীটা এরকম, মেঘনাথ যখন বের হইতে যাবে তখন গেটের মধ্যে দাঁড়ায় দেখে বিভীষণ দাঁড়ায় আছে। বুকের মধ্যে ধক করে লাগছে যে এতক্ষণে আমি বুঝলাম যে কিভাবে লক্ষণের মতন চোর আমার যজ্ঞাগারে, আমার নিকুম্ভিলা যজ্ঞাগারে, যেখানে আমার হাতে অস্ত্র নাই সেই জায়গায় সে কিভাবে আসলো। সে বুঝতে পারলো যে তার চাচা এই কাজটা করছে। ঠিক আছে, তারপরে কি? তারপরে সে বলছে চাচা তুমি যাই করছো করছো, তোমাকে অনেক কথা বললাম, তোমাকে তিরস্কার করছি না, চাচা পটটা ছেড়ে দাও। আমি কি করব? আমি হচ্ছে কাকে, আমি অস্ত্রাগারে যাই অস্ত্র নিয়ে আসব, তারপরে রামানুজ, অর্থাৎ কাকে? লক্ষণকে, রামানুজ লক্ষণকে মেরে ফেলবো। সোজা কথা, লক্ষণকে জমালয়ে পাঠাবো, অর্থাৎ মেরে ফেলবো। লক্ষণকে জমালয়ে পাঠাবো, অর্থাৎ কি? সোজা ভাষায় মেরে ফেলবো। ঠিক আছে, লঙ্কার কলঙ্ক, লঙ্কায় একটা এরকম নিচু প্রকৃতির মানুষ আসছে, এই লঙ্কার কলঙ্ক আমি আজ ভঞ্জিব আহবে, কিসের মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে আমি এই লঙ্কার কলঙ্ককে দূর করে ফেলবো। লঙ্কায় এরকম লক্ষণের মতো নিচু একটা মানুষ আসছে, আমি আমার এই লঙ্কার কলঙ্ক দূর করে ফেলবো। ঠিক আছে, ওকে। তারপরে কি? তারপরে পরবর্তী অংশে চলেন। এতক্ষণ পর্যন্ত বললাম তো এটা পানির মতো কবিতা, পড়লে এখন পানি লাগবে। উত্তরিলা বিভীষণ মানে কি? বিভীষণ উত্তর করলো। উত্তরিলা মানে কোনো কঠিন জিনিস না রে ভাই, উত্তর করলো, শেষ। উত্তর করলো বিভীষণ। বিভীষণ কি উত্তর করলো?
বৃথায় সাধনা ধীমান। এই যে দেখো ধীমান কাকে বলছে, আমাদের মেঘনাদকে বলছে। ধীমান কাকে বলছে, মেঘনাদকে বলছে যে মেঘনাদ তুমি যে আমাকে গেট ছাড়তে বলতেছো, এটা হবে না, তোমার এই সাধনা বৃথা। রাঘব দাস আমি, আমি রাঘব দাস মানে কি, রামের অনুসারী। আমি কি, আমি রামের অনুসারী। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করব, আমি রামের পক্ষে হয়েই তো লক্ষণকে নিয়ে আসছি, আমি তো রামের বিরুদ্ধে কাজ করতে পারবো না। রক্ষিতে অনুরোধ, তা বলল তোমার অনুরোধ রাখতে আমি তো এই কাজ করতে পারবো না ভাতিজা, আমার দ্বারা এটা হবে না। তারপরে উত্তরিলা কাতরে রাবণী, কাতর কণ্ঠে, রাবণী মানে কে, মেঘনাদ। কেন, কারণ সে রাবণের ছেলে, তাই তাকে বলা হচ্ছে রাবণী। কাতর কণ্ঠে মেঘনাদ উত্তর দিচ্ছে, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে, রাঘবের দাস তুমি, কেমনিও মুখে আনিলে কথা তাক, কহতা দাসেরে। অর্থাৎ একদম কাতর কণ্ঠে মেঘনাথের ভিতর থেকে ইমোশন আসতেছে যে চাচা, পিতৃব্য মানে ওই সেম পিতৃতুল্য, অর্থাৎ চাচাকেই বলতেছে যে তোমার কাছ থেকে কি শুনলাম আমি, যে তুমি রাঘব দাস, তুমি একটা মানুষের দাস। এই কথা শুনে তো আমার মরে যাওয়া ভালো ছিল। বলে না তোমার মুখ থেকে এই কথা না শুনলে, শোনার আগে আমার মরে যাওয়া ভালো ছিল। সেম অবস্থা এখানে, যে চাচা তোমার কাছ থেকে তুমি রাঘবের দাস, এই কথা শুনে আমার তো মরার ইচ্ছা হচ্ছে, যে তুমি এই কথা কিভাবে মুখ থেকে বললা, চাচা আমাকে বলো তুমি এই কথা কেমনে বললা। ঠিক আছে, এইটুকুই অংশ। অর্থাৎ প্রথম দিকে মেঘনাদ বলল চাচা দরজা ছাড়ে দাও, চাচা তো বলতেছে নাহা ভাতিজা, আমি তো রাঘবের অনুসারী, অর্থাৎ আমি রামের অনুসারী, আমি তোমাকে যেতে দিতে পারবো না। তখন সেটা শুনে অবাক হয়ে গেছে, একদম কাতর কণ্ঠে মেঘনাদ বলতেছে চাচা তুমি, চাচা তুমি একটা মানুষের দাস, এত বড় মানুষ তুমি, তুমি একটা মানুষের দাস, এই কথা শুনে তো আমার মরার ইচ্ছা হয়। এখান থেকে একটা এমসিকিউ আসে, সেই এমসিকিউটা আমরা একটু নোট করে ফেলি। সেই এমসিকিউটা কি বলো দেখি, কোন বাক্য শুনে বা কোন কথা শুনে, নোট করে ফেলো খাতায়, কোন কথা শুনে মেঘনাদ মৃত্যু ইচ্ছা পোষণ করে, মৃত্যু ইচ্ছা পোষণ করে, সেটা কোন কথা ছিল, সেটা যে কথাটা কি, কথাটা হচ্ছে বিভীষণ রাঘব দাস। বিভীষণ যে রাঘব দাস, এই কথা শুনে আমাদের মেঘনাদ কি মৃত্যু ইচ্ছা পোষণ করে, যে এরকম একটা নিচু নিম্ন কথা শোনাচ্ছে, আমার মরা ভালো ছিল। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ডান। তুলে ফেলেছেন, কোন কথা শুনে মেঘনাদ মৃত্যু ইচ্ছা পোষণ করে, বিভীষণ যে কি, বিভীষণ যে রাঘব দাস। হুম, ওকে, ঠিক আছে, তাহলে এটা তুলে ফেলেছেন, ব্যাস, তাত মানে কি চাচা। তারপরে আসি, এইবারে মেঘনাদ, বলছি না মেঘনাদ খালি অপমান করবে এবং নানা যুক্তি দিয়ে চাচাকে বোঝানোর চেষ্টা করবে যে চাচা এটা আসলে ঠিক করতেছো না। এখানে এখন চাচাকে বলতেছে, এগুলো কার কথা, মেঘনাথের কথা। স্থাপিলা বিধুরে বিধু স্থানুর ললাটে, অর্থাৎ কি বলো দেখি, পৃথিবীর কপালে, ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল, তারপরে বিধু শব্দের অর্থ কি, চাঁদ। বিধু শব্দের অর্থ কি, চাঁদ। বিধি মানে কি, সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা চাঁদকে পৃথিবীর কপালে মানে উপরের জায়গায় স্থান দিয়েছে। ঠিক আছে, এখন কি, পুরী কি ভূতলে শশী যান গড়াগড়ি, শশী মানে চাঁদ। তাহলে এখানে বিভীষণ বলতেছে যে সৃষ্টিকর্তা চাঁদকে পৃথিবীর কপালে উপরে স্থান দিয়েছে, সেই চাঁদ কি মাটিতে এসে গড়াগড়ি খেলে শোভা দেয়, দেয় না। তাহলে হে রক্ষরতি ভুলিলে কেমনে তুমি, জনম তব কোন মহাকুলে, মহাকুল মানে কোন গোত্রে, কোন জায়গায়, তুমি একটা রাক্ষস, চাচা তুমি এই কথা কেমনে ভুলে গেলা। আবার এই মেঘনাথের কান্নাকাটি শুরু হয়ে গেছে, যে সে বুঝতেই পারতেছে না তার চাচা কিভাবে এই কাজ করতেছে। সে চাচাকে বলতেছে চাচা দেখো, সৃষ্টিকর্তা চাঁদকে পৃথিবীর
কপালে স্থান দিয়েছে, উপরে থাকে সেই চাঁদ। সেই চাঁদ মাটিতে এসে ধুলোয় গড়াগড়ি খেলে কি ভাল লাগে? ভালো লাগে না। তাহলে তুমি এই কাজ কেমনে করলা? তুমি কি জানো না রাক্ষস কুলে কোন মহাকুলে তোমার জন্ম? ঠিক আছে, এই মহাকুল কি রাক্ষস কুল। তারপরে কি, কে বা সে অধম রাম স্বচ্ছ সরোবরে? এই রামটা কে? এই অধম রামটা কে যে তোমাকে তার অনুসারী হইতে হবে? সে আবার উদাহরণ দিচ্ছে যে চাচা স্বচ্ছ সরোবর মানে কি? পানি, ঠিক আছে, বা ঝর্ণার মতো বলা যেতে পারে, একদম স্বচ্ছ পানির জায়গাকে বলা হয় সরোবর। কেলি রাজহংস, অর্থাৎ স্বচ্ছ পানির জায়গায় রাজহাঁস কি কি করে? কেলি করে, স্নান করে। কেলি শব্দের অর্থ কি? স্নান। রাজহাঁস স্নান করে কোথায়? স্বচ্ছ জলে। সেই রাজহাঁস কি? সেই রাজহাঁস কোথায়? স্বচ্ছ জল আর পঙ্কজ কাননে। রাজহাঁস কোথায় গোসল করে? স্বচ্ছ সরোবর আর পঙ্কজ কানন মানে, পঙ্কজ মানে পদ্ম, পদ্ম ফুলের পুকুরে বা স্বচ্ছ সরোবরে কে গোসল করে? রাজহাঁস গোসল করে। কিন্তু সেই রাজহাঁস কি কখনো পঙ্কিল সলিলে, পঙ্কিল মানে হচ্ছে কর্দমাক্ত মাটিতে, পঙ্কিল সলিল মানে কি? পঙ্কিল সলিল মানে কর্দমাক্ত মাটি। সেই রাজহাঁস কি কখনো কাদা মাটিতে যায়? যায় না। শৈবাল দলের ধাম, সেই রাজহাঁস কি কখনো একটা বদ্ধ জলাশয়ে গিয়ে নাচানাচি করে? করে না। শৈবাল দলের ধাম মানে কি? বদ্ধ জলাশয়। তাহলে সে উদাহরণ দিয়ে বলতেছে যে চাচা তুমি যে অধম রামের কাছে গেছো, দেখো দেখি চাচা, ভাবো যে চাচা কখনো কি একটা রাজহাঁসকে তুমি, রাজহাঁস কোথায় গোসল করে? রাজহাঁস গোসল করে স্বচ্ছ সুন্দর পানিতে। রাজহাঁস কোথায় গোসল করে? রাজহাঁস গোসল করে কোন জায়গায় বলো দেখি? পঙ্কজ কাননে, পদ্ম ফুলের পুকুরে এই রাজহাঁস গোসল করে, তাই না? তো এই রাজহাঁস কেমনে চাচা বলো দেখি তুমি? এই রাজহাঁস কি কখনো কাদা মাটিতে যায় ঝাপাঝাপি করে? করে না। এই রাজহাঁস কি কখনো বদ্ধ জলাশয়ে যায়? যায় না। তারপরে আরো বলছে চাচা শুনো, মৃগেন্দ্র কেশরী মানে কি? সিংহ। সিংহ কি কখনো সম্ভাষে শৃগালে? শৃগাল মানে হচ্ছে শেয়াল। তাহলে সিংহ, সিংহ কি কখনো শেয়ালের সাথে ঘুরে বেড়ায় চাচা? কখনো দেখছো? তাহলে তোমার জাত কত উঁচু! তুমি অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি। এই যে বিজ্ঞতম কাকে বলছে? বিজ্ঞতম আমাদের বিভীষণকে বলেছে। বিভীষণকে সে বলছে যে চাচা তুমি বিজ্ঞতম, তোমার তো কিছু অজানা নাই, তাহলে তুমি এই ধরনের কাজ কেন করতেছো চাচা? এই জায়গায় সেম আকুতি আর হতাশা প্রকাশ পাচ্ছে মেঘনাথের মধ্যে, যে সে বলতেছে চাচা এই পৃথিবীর নিয়ম কি? পৃথিবীর বিধাতা চাঁদকে উপরে স্থান দিছে, চাঁদ তো কখনো মাটিতে আসে গড়াগড়ি করে না। তুমি একটা মহাকুল উচ্চ শ্রেণীর রাক্ষস রাজ, তুমি কেন একটা মানুষের অধীনে যাবা? চাচা তুমি কখনো রাজহাঁসকে কোথায় স্বচ্ছ পানিতে গোসল করতে দেখো? রাজহাঁস পদ্ম পুকুরে সাঁতার কাটে বেড়ায়, সেই রাজহাঁস কি কখনো কাদামাটিতে যায় দাপাদাপি করে? সেই রাজহাঁস কি কখনো বদ্ধ পচা জলাশয়ে যায়? যায় না। চাচা সিংহকে কখনো দেখছো শেয়ালের সাথে চলাফেরা করতে? করে না। তুমি তো সব জানো চাচা, তারপরেও তাহলে তুমি কেন এরকম করলা? ঠিক আছে, ওকে। তারপরে আসো, যাক এরা সবাই পড়ায় মনোযোগী হয়ে গেছে রে, তাহলে ভালো বুঝাচ্ছি তাই না? ওকে, তারপরে আয় ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ। তাইলে এই যে ক্ষুদ্র নিচু, নিচু প্রকৃতির কে? মানুষ। ক্ষুদ্রমতি নিচু প্রকৃতির মানুষ, নিচু প্রকৃতির যোদ্ধা হচ্ছে লক্ষণ। নহিলে অস্ত্রহীন যোধে, যোধে মানে যুদ্ধ, যোধে কি? আচ্ছা এই লাইনটা সেম লাইন দুইবার আছে, এখানে যাই। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, তাহলে লক্ষণকে ক্ষুদ্র মানুষ, নিচু প্রকৃতির মানুষ, নিচু প্রকৃতির যোদ্ধা বলেছে। অস্ত্রহীন যোধে মানে যুদ্ধে কি সম্বন্ধে সংগ্রামে? এই জায়গায় আমাদের কে বলো দেখি? মেঘনাথ বলতেছে যে চাচা তুমি যেই মানুষগুলাকে ফলো করতেছো, এই মেঘনাথ তো একটা নিচু প্রকৃতির মানুষ। কেন? কারণ এ নিচু প্রকৃতির মানুষ, এ তো নিচু প্রকৃতির যোদ্ধা। সে একজন যোদ্ধা হয়ে কিভাবে আমাকে অস্ত্র ছাড়া যুদ্ধ করতে বলে? এই নিয়মটা বলে দেই, আগে যখন যুদ্ধ হতো তখন যুদ্ধে দুই পক্ষের হাতে অস্ত্র থাকতে হতো। ধরো তুমি আর আমি ফাইট করতেছি, ভাইয়ার হাতে, এটা ভাইয়ার হাতের অস্ত্র হচ্ছে কলম,
কলমের চেয়ে কোনো বড় অস্ত্র নাই, তাই না? এ যুগে অস্ত্র কি? তো ভাইয়ার হাতে একটা সেই অস্ত্র আছে। তোমার হাতে অস্ত্র কি? তুই তো বেটা রিলস দেখিস, তোর হাতের অস্ত্র হচ্ছে তোর ফোন ধর। তাও তো একটা অস্ত্র আছে, তুই এখন ভাইয়ার কলমের সাথে রিলস দিয়ে মারামারি করবি। এই যুগে আমার চেয়ে জিতেও যেতে পারিস, এআই মারে জিতে যাবি, তাই না? তো যাই হোক, যুদ্ধে দুইজনের হাতে অস্ত্র আছে। আমি হারে যাব, সমস্যা নাই, কিন্তু আমার হাতে অস্ত্র থাকতে হবে। ধরো তুমি যুদ্ধ করতেছো, দুইজনের যুদ্ধ হচ্ছে, তুমি তোমার শত্রুকে মারবা, শত্রুর হাতে অবশ্যই অস্ত্র থাকতে হবে। এটাই মহারথী মহান যোদ্ধাদের নিয়ম। তোমার হাত থেকে যদি অস্ত্র পড়ে যায়, তাহলে হয় তোমার হাতে তোমার কি, তোমার শত্রু অস্ত্র দিয়ে দিবে, না হলে সেও অস্ত্র ফেলে দিয়ে তোমার সাথে ঘুষাঘুষি করে মারামারি করবে। এটাই ছিল যোদ্ধাদের নিয়ম। কিন্তু সেই জায়গায় লক্ষণ জানে যে মেঘনাদকে সে হারাইতে পারবে না, সেই জন্য সে কি কপটামি করে, চোট্টামি করে কোথায় আসছে? নিকুম্ভিলা যজ্ঞাগারে আসছে। এসে সে জানে যে নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ কি হাতে অস্ত্র নিয়ে আসে না, সেই জায়গায় সে বলে চলো যুদ্ধ করি। যে জায়গায় লক্ষণের হাতে অস্ত্র আর মেঘনাথের হাত ফাঁকা। এটা নিয়ে মেঘনাদ বলতেছে যে চাচা, লক্ষণ কি আসলেই উঁচু পর্যায়ের কেউ? সে তো একটা নিচু মানুষ, একটা নিচু যোদ্ধা, যে আমাকে অস্ত্র ছাড়া যুদ্ধ করার কথা বলতেছে, তাই না? তারপরে কি বলল? কহ মহারথী, এ কি মহারথী প্রথা? মহারথী আরেকটা নোট করে ফেলো, বিভীষণের ওই যে রক্ষরথী লিখছি না, সেখানেই মহারথীটাও লিখে ফেলো। এই অংশটা বলতে ভুলে গেছি। মহারথী কাকে বলা হয়? বিভীষণকেই বলা হয়। যে চাচা, তুমিও তো যোদ্ধা, তো বলো দেখি চাচা, এটা কি মহারথী প্রথা? মহারথী প্রথা মানে কি? যুদ্ধের নিয়ম। এটা কি যুদ্ধের নিয়ম যে অস্ত্র ছাড়া কখনো যুদ্ধ করা যায়? এই মহারথী প্রথা কি? যুদ্ধের নিয়ম। চাচা সত্যি বলতেছি, নাহি শিশু লঙ্কা পড়ে শুনে না হাসিবে এ কথা। চাচা, লঙ্কার যদি কোনো একটা বাচ্চা এ পর্যন্ত এই কথা শুনে, সে তো হাসতে থাকবে। এ কি হাস্যকর ব্যাপার যে, কি বলো দেখি, অস্ত্র ছাড়া যুদ্ধ করতে চাচ্ছে, অর্থাৎ লঙ্কার বাচ্চার পর্যন্ত ওর মধ্যে এই নীতি নৈতিকতা আছে, সে যদি যুদ্ধ করে তাহলে মাথা উঁচু করে যুদ্ধ করবে, এভাবে পিছনে ছল চাতুরি করে যুদ্ধ করবে না। তাহলে লঙ্কার শিশু পর্যন্ত হাসবে কার কথা শুনে? লক্ষণের যুদ্ধ করার কথা শুনে। ছাড়হ পথ, আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সৌমত্রী কুমতি। তাহলে চাচা পথ ছেড়ে দাও, আমি এখনই কি করছি? অস্ত্র নিয়ে আসছি। কোন ক্ষমতায়? বিমুখ সমরে, অর্থাৎ কি বলো দেখি, আমার সাথে সামনাসামনি যুদ্ধে, আমার সাথে সামনাসামনি যুদ্ধে লক্ষণ সৌমিত্রী কুমতি, অর্থাৎ সুমিত্রার কুসন্তান, তাকে বানায় দিছে চিচ্চিচ্ছি, লক্ষণকে বানায় দিছে সুমিত্রার কুসন্তান। কিভাবে আমার সাথে সামনাসামনি যুদ্ধে সে জিততে পারে আমি সেটা দেখবো চাচা, তাকে আমাকে যাইতে দাও। দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ, পরাক্রম দাসের কি দেখি ডরিবে দাস, হেন দুর্বল মানবে। তাহলে চাচা, তুমি তো সব নিজের চোখে দেখছো, ইভেন তোমার ভাই রাক্ষস কুলের রাজা আমার বাপও দেখছে যে দেবতা বলো, মানুষ বলো, দৈত্য বলো, কেউ আমার সাথে যুদ্ধে পারে না। তাহলে আমি এই লক্ষণকে দেখে চাচা কেন ভয় পাবো? আমি পালাই যাব না চাচা, আমাকে আমার খালি অস্ত্র আনতে দাও, আমি একে দেখাচ্ছি, এই ব্যাটার আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, এইটুকু কথা এখানেও চলে গেল। তারপরে কি? তারপরে সে বলতেছে আমি দেখব কিভাবে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলোভে, শব্দটা কিভাবে নির্ভীক ভাবে, কোনো ভয় ছাড়া, এই দম্ভী, এই অহংকারী, দম্ভীও কাকে বলা হয়? দম্ভীটা নোট করে নাও লক্ষণের পাশে। লক্ষণকে আরেকটা নাম ডাকা হয়েছে, সেটা কি? দম্ভী। ঠিক আছে, মহারথীটা নোট করো, মহারথী নামটা নোট করবা বিভীষণের পাশে। আর কি বলো দেখি, দম্ভী নামটা অ্যাড করবা লক্ষণের পাশে। এই দুইটা নাম আমরা দিতে ভুলে গেছি। দম্ভী কাকে বলা হয়েছে? লক্ষণকে বলা হয়েছে। যে এই অহংকারী কিভাবে নির্ভীকভাবে আমার এই পবিত্র যজ্ঞাগারে সে প্রবেশ করে, আমি এটার আজকে ব্যবস্থা করব। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, আমি অধম নরকে শাস্তি দিব, আমাকে খালি চাচা একটা সুযোগ দাও, আমাকে আজ্ঞা দাও। তব জন্মপুরে তাঁত পদার্পণ করে বনবাসী, হে বিধাত। এই যে আরো একটা নাম, লক্ষণের আরো একটা নাম অ্যাড করো, সেটা হচ্ছে বনবাসী। লক্ষণের আরো একটা নাম অ্যাড করে ফেলো,
সেটা কি বনবাসী বলা হয় লক্ষণকে। কেন? কারণ এরা দুইজন ভাই, নিজের বাপ মা এদেরকে বনবাসে পাঠায় দিছিল, এই জন্য লক্ষণ রাম দুইজনকেই বলা হয় বনবাসী। হে বিধাত নন্দন কানন, এখন আবার সে বলতেছে, চাচা স্বর্গে কি কখনো দুরাচার দৈত্য যায়? প্রফুল্ল কমলে সুন্দর ফুলে কি কখনো পোকা বাস করে? তা বলো তো, এটা আমি কেমনে সহ্য করব? এরকম অপমান আমি কিভাবে সহ্য করব? আমি তোমার ভ্রাতুষ্পুত্র, আমি তোমার ভাতিজা চাচা, তুমিও রক্ষমণি, সহিচ্ছ কেমনে? এখান থেকে বিভীষণের আরো একটা নাম পাবা, রক্ষমণি। যেখানে বিভীষণের নোট করছো সেখানে এই নামটা অ্যাড করে ফেলো। রক্ষমণি কাকে বলা হচ্ছে? বিভীষণকে। কেন? ওই যে ছোট্ট, সবচেয়ে ছোট ছেলে যে রক্ষমণি কাকে বলা হচ্ছে? বিভীষণ। রাক্ষসদের সবচেয়ে ছোট্ট ছেলে, চোখের মণি, সোনার খনি, তাই না? ছোট বাচ্চাদেরকে মণি বলে না, সেম ভাবে রক্ষমণি কে? এটা বিভীষণ। ঠিক আছে, ওকে। মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথে, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। তারপরে এখানে বলা হচ্ছে, ধরো যখন আমরা মন্ত্র শুনি, মহামন্ত্র বলে কি বলো দেখি? নম্রশির, সাপের ফনা, সাপের ফনা। তো যখন আমরা মহামন্ত্র বলি তখন সাপ যেভাবে আক্রমণ করার মতো, সাপ যেভাবে কি হয়ে যায়? নিচু হয়ে যায়, শান্ত হয়ে যায়, ঠিক একইভাবে লজ্জায় মুখটা নিচু করে উত্তরিলা রথি, রথিকে বিভীষণ বলল। এবারে এই সব কথার উত্তর আমরা জানি তো, মন খুলে অপমান করছে বিভীষণকে মেঘনাদ। এখন বিভীষণ কিসের মতো তুলনা করা হইলো? ওই যে মন্ত্র বললে সাপ যেভাবে নেতিয়ে যায়, সাপের ফনা নেমে যায়, মলিন বদন হয়ে আমাদের বিভীষণ বলতেছে। কাকে বলতেছে? কাকে বলতেছে বলো দেখি? সেটা হচ্ছে বলতেছে তার তার ভাতিজাকে, মেঘনাদকে বলতেছে যে নহি দোষী আমি বৎস, বৃথা ভৎস মোরে। যে বাবা আমি তো দোষী না। নহি দোষী আমি মানে কি? আমি তো দোষী না। ভৎস মানে আমাকে অকারণে তিরস্কার ভৎসনা করতেছো। নিজ কর্ম দোষে হায় মজাইলায় কনক লঙ্কা রাজা। লঙ্কা রাজাটা কে? রাবণ। তাহলে সে রিভিল করলো যে নিজের দোষের কারণে রাবণ এই লঙ্কাকে বিপদে ফেলেছে, নিজেকেও বিপদে ফেলেছে, এই লঙ্কাকেও বিপদে ফেলছে কে? আপনার বাবা, অর্থাৎ লঙ্কা রাজা রাবণ। এখানে কিসের কথা বলছে? এখানে মেইনলি এই দোষটা কি বলো দেখি? এই দোষটা হচ্ছে সীতাকে হরণ করা। এখানে দোষটা কি? এখানে দোষটা হচ্ছে সীতাকে হরণ করা। সীতাকে কি করা? হরণ করা। তাহলে নিজ দোষে আমাদের যে লঙ্কা রাজ্যের উপর যে এত ঝামেলা, এই ঝামেলাটা কার জন্য? তাহলে আমরা বুঝতে পারলাম রাবণের জন্য। তো আমাদের বিভীষণ বলতেছে যে ভাতিজা তুমি আমাকে অকারণে দোষ দিচ্ছ, ভৎসনা দিচ্ছ। এটা কি নিজের দোষের কারণে রাবণের আজকে এই অবস্থা। ঠিক আছে, কয়টায়? আচ্ছা, শেষ করছি, আর বেশি দূর নাই। ঠিক আছে, ওকে। তাহলে মজাইলা শব্দের অর্থটা তো আমরা জানি, সে নিজে বিপদে পড়লো, আবার মজাইলা মানে কি? বিপদগ্রস্ত করলো। কে সেটা? রাবণ। ঠিক আছে, ওকে। তারপরে আর কবিতার বেশি কিছু নাই, আর দুইটা লাইনে কবিতা শেষ। বিরত সতত পাপে দেবকুল, এটা কার কথা? মেঘনাথের কথা। মেঘনাথকে বলছে কে? বিভীষণ। বিভীষণ এই কথাগুলো এখনো বলছে। সে বলল যে দোষ কার? রাবণের। সে আবার বলছে দেবতারা সবসময় পাপ থেকে দূরে থাকে। সতত শব্দের অর্থ সর্বদা বা সব সময়। সতত শব্দের অর্থ সর্বদা বা সব সময়। তাহলে সব সময় পাপ থেকে দেবতারা দূরে থাকে, আর আমাদের লঙ্কা পাপে পূর্ণ। তো প্রলয়ে যেভাবে, প্রলয় মানে কি? প্রলয় মানে দুর্যোগ। দুর্যোগে যেভাবে বসুধা মানে কি? বসুধা মানে পৃথিবী। দুর্যোগে যেভাবে পৃথিবী ডুবে যায় সেভাবে লঙ্কাও ডুবে যাবে। এই যে এখানে বলতেছে কি দেবতারা কোনো পাপ করে না, সব সময় পাপ থেকে দূরে থাকে, আর আমাদের লঙ্কা এখন পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তো যেভাবে দুর্যোগে পৃথিবী ডুবে যায় সেভাবে আমাদের লঙ্কাও ডুবে যাবে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী,
তেই আমি পর দোষে কে চাহে মজিতে। খুবই গুরুত্বপূর্ণ লাইন। অন্যের দোষে, এখানে দোষটা কার? রাবণের দোষে আমি শাস্তি পাবো না। রাবণের দোষে আমি কি পাবো না? আমি শাস্তি পাবো না। এটাই সে বলল যে রাবণের দোষের কারণে আমি কেন শাস্তি পাবো না বা বিপদে পড়তে চাই না, বা বিপদে পড়তে চাই না। তাহলে এখানে আমাদের বিভীষণ এই কথাটা কি বললো? যে সব সময় পাপ থেকে, সতত শব্দের অর্থ সর্বদা বা দূরে, সব সময় পাপ থেকে দূরে থাকে কারা? সব সময় পাপ থেকে দূরে থাকে দেবতারা। লঙ্কা পাপে পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয়ে, প্রলয় মানে কি? দুর্যোগে যেভাবে কি ধ্বংস হয়ে যায়, বসুধা মানে পৃথিবী ধ্বংস হয়ে যায়, ডুবে যায়, সেভাবে আমাদের লঙ্কাও ডুবে যাবে। সেই জন্য আমি রামের কাছে আশ্রয় নিয়েছি। অন্যের দোষের কারণে, তোর বাপের দোষের কারণে বেটা আমি কেন ঝামেলায় পড়বো, এই কথাটাই সে বলছে। রুশিলা বাসব ত্রাস, ওই যে বললাম না, ক্রোধ কে মেঘনাদ রেগে উঠলো। মেঘনাদের ক্রোধকে কিসের সাথে তুলনা করা হয়েছে? জিমুতেন্দ্র কপি। মেঘনাদের ক্রোধ ইকুয়াল টু তীব্র মেঘের ডাক। তীব্র মেঘের ডাকের সাথে তার ক্রোধের বাণীকে বলা হচ্ছে যে সে রুশিলা বাসবত্রাস, সে গম্ভীর কথায় বলা শুরু করলো। এমন গম্ভীর আওয়াজ, সেই আওয়াজটাকে তুলনা করা হলো কি? অম্বর মানে আকাশ। তাহলে আকাশে যে মেঘের ডাক, রাতের বেলা আকাশে যে মেঘের তীব্র ডাক, সেই জায়গা থেকে সে বলা শুরু করলো কহিলা বীরেন্দ্র বলি। বীরেন্দ্র বলি মেঘনাথের নামের পাশে মেঘনাথের আরেকটা নাম অ্যাড করে ফেলো। মেঘনাথের আরেকটা নাম কি? বীরেন্দ্র বলি। এটাও কি? তার ওই যে যুদ্ধে ক্ষমতার জন্য তাকে বলা হয় বীরকে হারায় বলিয়ান, অর্থাৎ বীরেন্দ্র বলি তার নাম। মেঘনাথের আরেকটা নাম পেলাম ধর্মপদগামী, হে রাক্ষস রাজানুজ। অর্থাৎ ধর্মপদ, তুমি তো ধর্মের পথে গেছো না চাচা। রাজা, রাক্ষস রাজানুজকে বিভীষণ, রাক্ষস রাজা রাবণ, রাবণের অনুজ রাক্ষস রাজানুজ। ঠিক আছে? বিখ্যাত জগতে তুমি, তুমি তো বিখ্যাত, ধর্মের পথে গেছো, তুমি পৃথিবীতে সবাই জানে। তো আমাকে চাচা জাস্ট একটা কথা বলো, কোন ধর্ম অনুযায়ী শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সব দিলা জলাঞ্জলি? খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা এই লাইনটা খাতায় নোট করতে হবে যে চাচা ঠিক কিসের কারণে তুমি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব এবং জাতি পরিচয় এই তিনটাই বাদ দিলা? কারণ পৃথিবীর নিয়ম কি? পৃথিবীর নিয়ম হচ্ছে আপনজন আগে। তাহলে তুমি না ধর্মের পথে চলছো, কোন ধর্ম তোমাকে এই শিক্ষা দেয় যে তুমি নিজের জাতির জন্য কি করবা? নিজের জাতিকে অপমান করবা, নিজের জ্ঞাতিত্ব জাতিত্ব ভ্রাতৃত্ব তিনটাই বাদ দিয়ে দিবা? সেই জিনিসটা আমাকে বোঝাও। ঠিক আছে? তারপরে চলো, তাহলে সে ক্রোধে এই কথা বলল, তারপরে সে আবার শাস্ত্রের কথা বলছে। আবারও গুরুত্বপূর্ণ, এই জিনিসটা নোট করে ফেলো। শাস্ত্র কি বলে? শাস্ত্র কি বলে? শাস্ত্র কি বলে? তুলে ফেলতে হবে এই পুরো লাইনটা। গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্জন স্বজন শ্রেহ পর পর সদা। লাইনটা ঝটপট তুলে ফেলো। শাস্ত্রের এই বাক্যটার অর্থ কি? শাস্ত্রের এই বাক্যটার অর্থ হচ্ছে যে যদি পরজন বা দূরের কেউ গুণবান হয়, তার চেয়ে গুণহীন আপনজন শ্রেষ্ঠ। সোজা কথা, তোমার পর মানুষ যদি কি হয়, পর মানুষ যদি অন্য জায়গারও হয়, সে যদি গুণবান হয় হোক, কিন্তু তার চেয়ে কে শ্রেষ্ঠ? তার চেয়ে আপনজন শ্রেষ্ঠ। অর্থাৎ গুণবান পরের চেয়ে, গুণহীন আপন মানুষ শ্রেষ্ঠ। সেই জায়গায় এই যে শাস্ত্রের শিক্ষা, এই যে এই শিক্ষাগুলো তুমি তাহলে কোথায় শিখলা? শাস্ত্রে তো এগুলো কথা বলা নাই, তুমি কোথায় শিখলা এই কথা চাচা? বলো দেখি। কেন কিন্তু বৃথা গঞ্জি তোমা হেন সহবাসে, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতিজার নিজ সহ নিজ সে দুর্নীতি। চাচা তোমাকে আমি তিরস্কার করছি না, তুমি যেই নিচু মানুষের সাথে বেড়াচ্ছ, সোজা কথায় সে লাস্টে বলে দিছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে চাচা গতিজার নিচ, অর্থাৎ তুমি যাদের সাথে বেড়াচ্ছ তোমার সঙ্গ কি নিচ, তাহলে তুমি তো খারাপ পথে যাবাই, তুমি খারাপ বা মন্দ পথে তো তুমি যাবাই চাচা। এই যে একদম গিল ট্রিপ দিয়ে আমাদের পুরো
কাকে শেষ করে দিল বলো দেখি? পুরো আমাদের কাকে শেষ করে দিল? আমাদের বিভীষণকে একদম গিল ট্রিপ দিয়ে মেঘনাদ শেষ করে দিল। কমেন্টটা একটু চালু করে দাও, লাস্টের ইয়াটা শেষ করি। ঠিক আছে, ব্যাস। ওকে, ঠিক আছে। এই এখন কারো কোনো কোশ্চেন থাকলে ঝটপট করে ফেল। এই ছিল আমাদের পুরো জায়গা। ও আরেকটা জাস্ট নোট হবে, সেটা কি? রক্ষবর কাকে বলা হয়? রক্ষবর, রক্ষমণি, এটাও কার নাম? রক্ষবর, রক্ষমণি, এই দুইটাও কার নাম বলেন দেখি? এই দুইটা হচ্ছে আমাদের বিভীষণের নাম। ঠিক আছে, কার নাম? বিভীষণের নাম। ঠিক আছে, ওকে। কোনগুলো কোথায়? রাক্ষস রাজানুজকে, রাক্ষস রাজানুজ বিভীষণ। ঠিক আছে। ও পরপর সদা, পরপর সদা মানে কিছু নাই, শাস্ত্রের কথার পরে এরকম কিছু লাইন থাকে। পরপর সদা মানে এই কথাটা সব সময় সত্য। ঠিক আছে, মন্ত্রের পরে যেরকম কিছু লাইন থাকে না, নম নম তম, এই টাইপের যে কথাবার্তা থাকে না, সেম পর পর সদা বা তব তব জন, এই টাইপের কথা লেখা থাকে। এটা খুবই সিম্পল, ওই মন্ত্রটাকে বা শাস্ত্রের কথাটাকে একটু সুন্দর শুনাইতে এই কথাটা ব্যবহার করা হয়। পর পর সদা মানে খুবই সিম্পল, সর্বদা, যেটা মাননীয়। এই পৃথিবীতে যখনই যাই ঘটবে তুমি কি করবা? তোমার যেন গুণহীন আপনজন তোমার সবচেয়ে বেশি কাছের হবে একজন গুণবান অপর মানুষের চেয়ে বেশি, অর্থাৎ স্বজনের সম্পর্কের কথা শাস্ত্রে বলা আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ব্যাস, এই হলো আমাদের পুরো আলোচনা। ঠিক আছে, সুর মানে যোদ্ধা বলেছি, সুর মানে যোদ্ধা বলে ফেলেছি। ঠিক আছে, 7 খণ্ড রামায়ণ পড়ে ব্যাস। এবং কার কোনো সমস্যা আছে? আই হোপ কারো কোনো সমস্যা নাই, এবং সমস্যা থাকারও কথা না। এখন আজাইরা কমেন্টে প্যাক প্যাক না করে, যারা বুঝার অনেক সুন্দরভাবে বুঝছি, সেই গল্পটা কতটা সহজভাবে, কবিতাটা কতটা সহজভাবে পড়া যায় সেটা জানে গেছি। খুবই সিম্পল, মেঘনাথ আর বিভীষণ চাচা ভাতিজার কথা হচ্ছে। মেঘনাথ বলতেছে, চাচা তুমি এই কেন কাজ করলা? বিভীষণ বলতেছে যে আমি আসলে কিছু করার ছিল না, আমি রাঘবের দাস, তোমার বাপের দোষ, সব দোষ কার? তোমার বাপের। তোমার বাপের কারণে আমি কেন শাস্তি পাবো? আমি শাস্তি পাবো না, আমি এই জন্য তোমাকে যাইতে দিব না। তো লাস্ট মোমেন্টে সে বলল, বুঝছি চাচা, তোমাকে আর দোষ না দেই, তুমি এরকম খারাপ মানুষের সাথে বেড়াই চাচা, তুমি নিজেও খারাপ হয়ে গেছো। এটাই ছিল আমাদের পুরো কবিতা, বুঝে এইটুকু পর্যন্ত ডান। ঠিক আছে, ওকে। এই জন্যই বলা হয় ঘরের শত্রু বিভীষণ। এবং আরো অনেক ছিল, নেক্সট যেহেতু তোমাদের একটা ক্লাস আছে, এই যে তোমাদেরকে মেঘনাথ একটা ক্লাস কথা বলে যাচ্ছে, মেঘনাথের ব্যক্তিত্ব তো ভালো ছিল তাই না? তো মেঘনাথ দাদা, আমি মেঘনাথ দাদা বলছি, কি বলছি তোমাদেরকে? আমি তোমাদের মেঘনাথ দাদা একটা কথাই বলছি, যে বিশ্বাসঘাতকতা শিকার হইতে না চাইলে আমার সাথে যা ঘটে গেছে ঘটে যাক। তোমরা যদি বিশ্বাসঘাতকতা না শিখতে চাও, তোমাকে আপনজন বানাই যদি তোমাকে ধরা না খাওয়াইতে চায়, তাহলে কি করতে হবে? আইসিইউ ব্যাচে আসতে হবে। ঠিক আছে, ওকে। চলো, আর কথা না বাড়িয়ে আমি চলে যাই, তোমাদের ভাইয়া দাঁড়ায় আছে, বসে আছে, আমরা শেষ করে একটু চলবো। ইয়াটা রেডি করো। হ্যাঁ, আরো ফ্রি ক্লাস আছে, আমি আরো আসবো। ঠিক আছে, আমারে চাচা বানাই দিছিস রে মেঘনাথ। ঠিক আছে, তো খুব ভালোভাবে, ওকে, তাঁতের কথা খুব ভালোভাবে বুঝেন। আমি মেঘনাথ দাদা বলছি, তাই তো, এটা দাদা না বলে আমি মেঘনাথ তাঁত বলছি, তাই না? না না, ঠিক আছে, মেঘনাথ তো আমাদের দাদাই। তাঁত কে? তাঁত হচ্ছে আমাদের বিভীষণ, বিভীষণ হওয়া যাবে না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, বাই। ঝটপট রিয়াক্ট দিয়ে, ক্লাসটাতে একটা রিয়াক্ট দিয়ে যায় সবাই। কাটে দিলাম, ডান।